আছে তো? আরে সৌজা তো সেই দাদু না ঠাকুমা দিদার শরীর খারাপ ছিল, কেমন আছে রে? ভালো আছে তো? আচ্ছা। হ্যাঁ, তোর বাবার সাথে সেদিন কথা হলো, আর জিজ্ঞেস করে জেবিন এসেছে, পরীক্ষা কেমন হলো রে? ভালো হয়েছে। কেমিস্ট্রি কোশ্চেন সহজ হয়েছিল তো? হুম। আমরা সব ভালো লোক বলে সহজ সহজ কোশ্চেন করি, বুঝেছিস? হুম। ভালো। আচ্ছা, তা চলো তাহলে আজকে আমরা, আচ্ছা আগের দিনে তো আমরা শেষের দিকে একটু হয়তো তাড়াহুড়ো করেছিলাম কিনা জানি না। সেটা কি কারো কোনো অসুবিধা আছে যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন নিয়ে যে কথাগুলো বললাম, সেটা কি কারো কিছু বুঝতে অসুবিধা আছে বা কিছু প্রবলেম আছে? তাহলে বলো একটুখানি। ইন্টারমলিকুলার ইন্টারাকশনস কি বুঝতে টুঝতে কারো কিছু অসুবিধা আছে? আচ্ছা, আরো একটু ডিটেলে ভালো করে হয়তো বলা যায়, এবার কোশ্চেন অ্যান্সার যখন করবো বা এমসিকিউ যখন সলভ করবো, তখন অটোমেটিক্যালি আমাদের হয়ে যাবে সেটা। সৌম্যদীপটাকে, সৌম্যদীপ ভাটিটাকে। চলো তাহলে আমরা শুরু করি নাকি আস্তে আস্তে? তাহলে আমরা ইন্টারমলিকুলার ইন্টারাকশনটাকে বলে দিয়েছিলাম, তাহলে আজকে আমরা যেটা নিয়ে প্রথমে শুরু করব সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। মানে আমরা প্রথমটা শুরু করি হাইড্রোজেন বন্ডিং দিয়ে, তারপরে আমার কোভ্যালেন্ট বন্ডিং, হাইব্রিডাইজেশন এবং, সরি কোভ্যালেন্ট বন্ডিং বলছি, ভ্যালেন্স বন্ড থিওরি, মানে ভ্যালেন্স বন্ড থিওরি, রেজোনেন্স, হাইব্রিডাইজেশন এবং মলিকুলার অরবিটাল থিওরি। তারপর সেখান থেকে শুরু করা যাবে। তার মানে স্টার্টিংটা হোক হচ্ছে হাইড্রোজেন বন্ডিং দিয়ে, যেটা তোমাদের সিলেবাসে একটুখানি উল্লেখ করা আছে। কে ফোন করেছে বলতো? দেখো, আচ্ছা আগের দিনে আমি ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটাকে বলেছিলাম, এটা একটু খেয়াল করো যে আগের দিন যখন ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা আমি কনসিডার করেছিলাম, ধরো আমি একটা মানে এটা এটা খেয়াল করো, প্রথমে একটুখানি আগের দিনের জিনিসটা একটুখানি রিভাইজ করছি। ডাইপোল ডাইপোল ইন্টারাকশন or কিসব ইন্টারাকশন, এই ডাইপোল ডাইপোল ইন্টারাকশন বা কিসব ইন্টারাকশনের ক্ষেত্রে কি হয়েছিল না, তুমি একটা পোলার মলিকুল কনসিডার করছো, এটা একটা পোলার মলিকুল, যেটা একটা ডাইপোলের মতো বিহেভ করছে, ধরে নাও এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস। আর এখানে আর একটা পোলার মলিকুল তুমি কনসিডার করছো, এটাও একটা পোলার মলিকুল। আচ্ছা পোলার মলিকুল মানে তার পার্মানেন্ট ডাইপোল মোমেন্টটা নন জিরো, এক্ষেত্রে পার্মানেন্ট ডাইপোল মোমেন্টটা তো আমার নন জিরো, এটা ধরো মিউ ওয়ান ধরো, এটা ধরো মিউ টু ধরো, পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট গুলো নন জিরো। আচ্ছা এবারে এইদিকে ডেল্টা প্লাস এদিকে ডেল্টা মাইনাস যদি হয়, এবং এটা ফেভারেবল ইন্টারাকশন, কারণ অপোজিট চার্জগুলো কাছাকাছি থাকলে অ্যাট্রাকশনে সেটা সে বেসিক্যালি পছন্দ করে, আর সেম চার্জ যদি কাছাকাছি থাকে তাহলে রিপালশনে সেটা সে পছন্দ করে না। সেখানে নর্মাল টেম্পারেচারে এই অপোজিট চার্জ পাশাপাশি থাকার সম্ভাবনাটাই বেশি। তাহলে এই ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ একে অপরকে অ্যাট্রাক্ট করছে, এই যে অ্যাট্রাকশনটা, সেটা বেসিক্যালি হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন বা কিসম ইন্টারাকশন। আচ্ছা এক্ষেত্রে যেটা হচ্ছে যে এই যে ডাইপোল ডাইপোল ইন্টার বা কিসম ইন্টারাকশনটা কাদের মধ্যে ঘটছে না, এটা হচ্ছে দিস দিস ইন্টারাকশন ইজ অপারেটিভ ইন বিটুইন টু পোলার মলিকুল। দিস ইন্টারাকশন is operative
in between two polar molecules having permanent dipole moment. This interaction is operative in between two polar molecules having permanent dipole moment. ঠিক আছে, এইটা হচ্ছে কথা। আচ্ছা, এবারে আমি কিছু স্পেশাল পোলার মলিকুল কনসিডার করছি। তাহলে কনসিডার সাম স্পেশাল পোলার মলিকুল, তারা কারা? এই যে স্পেশাল পোলার মলিকুলস মানে আমি কাদেরকে কনসিডার করছি? ধরো যে এক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন অ্যাটাচ উইথ হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস, এদেরকে নিয়ে আমি কথাবার্তা বলছি। হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ উইথ হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস। আচ্ছা, এখানে হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস বলতে মূলত কাদেরকে বোঝাচ্ছে? দেখো, যেটা সকাল ক্লাসিক্যাল যে হাইড্রোজেন বন্ডিং, সেখানে এই হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বলতে মূলত তিনটেকে বোঝায়। একটা হচ্ছে ফ্লোরিনকে বোঝায়, একটা অক্সিজেনকে বোঝায়, আর একটা হচ্ছে নাইট্রোজেনকে বোঝায়। হাইলি ইলেকট্রোনেগেটিভ বলতে আমি মূলত হচ্ছে তিনটে জিনিসকে বুঝি: ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেন। মানে হাইড্রোজেনকে যুক্ত থাকতে হবে আইদার ফ্লোরিনের সাথে, নাহলে অক্সিজেনের সাথে, অথবা নাইট্রোজেনের সাথে। এইটা হচ্ছে মেজর, এটা হচ্ছে মানে মানে এটা মেনলি এরা আর কি, এটা হচ্ছে মেনলি। আর সামটাইমস তোমার ক্লোরিন, সালফার আর ফসফরাস, এটা সামটাইমস ধরা হয়। এটা মানে মূলত হচ্ছে ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এদের সঙ্গে হাইড্রোজেন ধরো যুক্ত থাকছে। তাহলে হাইড্রোজেন সাফিসিয়েন্টলি ইলেকট্রোপজিটিভ, তার সাথে যুক্ত আছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। ধরো আমি অ্যাজ এক্সাম্পল বলছি এইচএফ। ধরো আমি কনসিডার করলাম ওয়াটার মলিকুল, ধরো আমি কনসিডার করলাম অ্যামোনিয়া। এইটা এই এই যে মলিকুলগুলো, এটা হচ্ছে হাইলি পোলার। তাহলে এবারে এইখানে যেমন একটা দুটো ডাইপোল, তাদের মধ্যে ডাইপোল ডাইপোল ইন্টারাকশনস হচ্ছে, এখানে ঠিক সেই টাইপের একটা ইন্টারাকশনস হচ্ছে, যে ইন্টারাকশনসটা হচ্ছে থ্রু হাইড্রোজেন হচ্ছে। মানে ব্যাপারটা কিরকম হচ্ছে? ধরো এই হাইড্রোজেন, তার মাথায় সাডেনলি ডেল্টা পজিটিভ চার্জ থাকবে, ফ্লোরিনের মাথায় ডেল্টা নেগেটিভ চার্জ থাকবে। এক্ষেত্রে হাইড্রোজেনের মাথায় ডেল্টা পজিটিভ, অক্সিজেনের মাথায় ডেল্টা নেগেটিভ থাকছে। এবার তোমার চার্জ ব্যালেন্সের জন্য তুমি চাইলে এটা 2 × ডেল্টা নেগেটিভ লিখতে পারো। বা এখানে হাইড্রোজেনের মাথায় ডেল্টা পজিটিভ, হাইড্রোজেনের মাথায় ডেল্টা পজিটিভ, হাইড্রোজেনের মাথায় ডেল্টা পজিটিভ। আর তোমার নাইট্রোজেনের মাথায় তুমি জাস্ট চাইলে 3 ডেল্টা নেগেটিভ লিখতে পারো, মানে জাস্ট ওভারঅল চার্জ ব্যালেন্সিং এর জন্য আর কি। এইটা তাহলে এটা হচ্ছে হাইলি পোলার। তখন যেটা হতে পারে যে এই যে এই টাইপের যে মলিকুলগুলো, তাদের মধ্যে সাম কাইন্ড অফ একটা বন্ডিং তৈরি হতে পারে, যে বন্ডিংটা হচ্ছে পিওরলি যে কোভ্যালেন্ট বন্ডিং, এবং যে সকল যেটাকে বলে ভ্যান ডর ইন্টারাকশন, তাদের মাঝামাঝি টাইপের আর কি। হ্যাঁ, মানে এটা একদম পিওরলি কেমিক্যাল বন্ড যেভাবে তৈরি হয়, বা ইলেকট্রন শেয়ারিং বা কোভ্যালেন্ট বন্ড যেভাবে তৈরি হয়, ঠিক সেরকমও না। আবার তোমার ডাইপোল ডাইপোল ইন্টারাকশন যেমন উইক, ঠিক সেরকমও না। তার মাঝামাঝি টাইপের একটা ইন্টারাকশন তৈরি হয় আর কি। সেটাকেই বলা হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ডিং। তারপরে হাইড্রোজেন বন্ডিংকে তুমি ডিফাইন করবে কি করে? হাইড্রোজেন বন্ডিংকে তুমি ডিফাইন করছে এইরকম ভাবে। মানে আমি যেটা বলছি, ধরো এই যে এইচ এফটা তুমি হয়তো কনসিডার করলে, এইচ এফ, যেখানে হাইড্রোজেনটা ডেল্টা পজিটিভ আর এই ফ্লোরিনটা ডেল্টা নেগেটিভ, তার পাশে আর একটা এইচ এফ তুমি নিলে, এটা ডেল্টা পজিটিভ হলো, এটা ডেল্টা নেগেটিভ হলো, এদের মধ্যে তোমার একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন হচ্ছে। বা ধরো হয়তো ওয়াটার মলিকুলটা তুমি এইরকম ভাবে আঁকো, ধরো এটা আমি ওয়াটার মলিকুলটাকে এইরকম আঁকলাম। এইটা ধরে নাও ডেল্টা নেগেটিভ বা 2 ডেল্টা নেগেটিভ হতে পারে, এটা ডেল্টা পজিটিভ হতে পারে। এর পাশে আর একটা ওয়াটার মলিকুল তুমি কনসিডার করো, এইটা, এটা যে 2 ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ ধরো। এদের মধ্যে দেখো তোমার একটা হাইড্রোজেন বন্ড নিয়ে, তাহলে এই যে বন্ডগুলো, এই বন্ডগুলো হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ড। তাহলে হাইড্রোজেন বন্ডকে তুমি কিভাবে ডিফাইন করছো? তাহলে হাইড্রোজেন বন্ডিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য hydrogen bonding can be
defined as the attractive force which binds hydrogen atom of one molecule with the highly electronegative atom যার মধ্যে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এই তিনটেই মূলত বোঝায় অফ অ্যানাদার মলিকুল or another part of the same molecule. So this is the definition of hydrogen bonding. So hydrogen bonding can be defined as the attractive force which binds hydrogen atom of one molecule with the highly electronegative atom, সেটা মূলত হচ্ছে ক্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এবং কখনো কখনো কিন্তু আমি বললাম ক্লোরিন, সালফার এবং ফসফরাসও হতে পারে, অফ অ্যানাদার মলিকুল অর অ্যানাদার পার্ট অফ দ্য সেম মলিকুল। আসলে এটা হয় যে এই হাইড্রোজেন বন্ডিং দু রকমের হতে পারে, জানো তো? সেইটা আমি এই ডেফিনেশনের মধ্যে বলে রেখেছি। হাইড্রোজেন বন্ডিং দু রকমের হতে পারে, যেটা একটাকে বলা হয় ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং, আর একটা হচ্ছে তোমার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ইন্টার মানে হচ্ছে ডিফারেন্ট মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং, আর ইন্ট্রা মানে হচ্ছে সেম মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং। ওটা ইন্টারন্যাশনাল ভালো না, মানে ডিফারেন্ট নেশন হলে ইন্টারন্যাশনাল আর কি। হ্যাঁ, ইন্টার কলেজ টুর্নামেন্ট মানে একই কলেজের মধ্যে নয়, বিভিন্ন কলেজের মধ্যে হলে ইন্টার কলেজ টুর্নামেন্ট। তাহলে একটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, আর একটা হচ্ছে তোমার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আচ্ছা, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং কি হচ্ছে? হাইড্রোজেন বন্ডিংটা এখানে যেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং বিটুইন টু মলিকুল, এটা। আর এক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন বন্ডিং উইদিন দ্য সেম মলিকুল। দেখো, যখন ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং বলছো, যেমন ধরো এইচএফ এর মধ্যে যে হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। যেমন ধরো এই এইচএফ, তাদের যে হাইড্রোজেন বন্ডিংটা বললাম, এই একটা মলিকুল, তার সঙ্গে আর একটা এইচএফ মলিকুল তুমি কনসিডার করলে, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং এটা হচ্ছে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং। বা ওয়াটার মলিকুল যখন আমি কনসিডার করলাম, ও এইচ ধরো, এটা হচ্ছে 2 ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ, এখানে আবার ও এইচ এইটা, বা ধরো ও এইচ, আমি তিনটে মলিকুলের কথা কনসিডার করছি, 2 ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, 2 ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, আর এইগুলো ঠিক আছে, বাকিগুলো আমি দেখাচ্ছি না। এখানে এই যে হাইড্রোজেন বন্ডিংটা হলো, এই যে হাইড্রোজেন বন্ডিংটা হলো, এরা সব হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আচ্ছা, আবার ধরো তুমি একটা কম্পাউন্ড কনসিডার করলে, ধরে নাও নাইট্রোফেনল। তো হ্যাঁ, বলো। না, ডিফারেন্ট মানে হচ্ছে যে একটা এইচএফ একটা ওয়াটার হবে এরকম নয়, মানে একই টাইপের দুটো আলাদা মলিকুল। হ্যাঁ, মানে এটা মলিকুল নাম্বার 1, এটা মলিকুল নাম্বার 2, বুঝেছো তো? মানে ইন্টারমলিকুলার যখন তুমি বলছো, ইন্টারমলিকুলার মানে হচ্ছে ব্যাপারটা এরকম নয় যে দুটো মলিকুল কেমিক্যালি আলাদা হতে হবে। মানে ইন্টারমলিকুলার মানে হচ্ছে, ধরো এইটাও ইন্টারমলিকুলার হাইড্রোজেন, মানে এইচএফ, ধরো তোমার
মানে যেমন দুটো এইচএফ মলিকুলের মধ্যে হতে পারে, দুটো ওয়াটার মলিকুলের মধ্যে হতে পারে। আবার ধরো তুমি একটা এইচএফ এর সঙ্গে একটা ওয়াটার মলিকুলও হতে পারে, এটা ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এটা 2 ডেল্টা মাইনাস। এই যে হাইড্রোজেন বন্ডিংটা, সেটাও কিন্তু তোমার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর এক্সাম্পল হচ্ছে। মানে এখানে ডিফারেন্স, এই যে বলেছি না হাইড্রোজেন বন্ডিং ক্যান বি, এই যে হাইড্রোজেন বন্ডিং বিটুইন টু মলিকুলস, টু মানে হচ্ছে এই মলিকুলগুলো সেম অর ডিফারেন্ট, আর হাইড্রোজেন বন্ডিং উইদিন দ্য সেম মলিকুল, মানে একই মলিকুলের মধ্যে। মানে বুঝতে পারছো যে হাইড্রোজেন বন্ডিং বিটুইন টু মলিকুলস, এই মলিকুলগুলো তোমার মানে সিমিলার অর ডিফারেন্ট হতে পারে, আমি সেম না বলে সিমিলার অর ডিফারেন্ট, সিমিলার অর ডিফারেন্ট এইটা। আর এইখানে যখন ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং বলছে উইদিন দ্য সেম মলিকুল, মানে একই মলিকুল তার মধ্যে হাইড্রোজেন বন্ডিং। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? কেউ একটা জয়েন করতে চাইছে না সেগুলো? আচ্ছা দেখো, তোমার এই যে আমি নাইট্রোবেনজিন কনসিডার করছি, সরি নাইট্রোফেনল কনসিডার করছি। নাইট্রোফেনল কেমন দেখতে? এখানে এন ডবল ওয়ান ও, ও হলো, হ্যাঁ এইটা। আচ্ছা এবারে এইখানে যেটা নাইট্রোফেনলের ক্ষেত্রে তুমি যদি মানে স্ট্রাকচারটাকে দেখো, আমি এমনিতে ডাবল বন্ড ধরে লিখছি, ডাবল বন্ড ধরেই করছি এটাকে, কেউ অনেক সময় কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড দিয়েও বলে, আমি জাস্ট এমনিতে এই ডাবল বন্ড দিয়ে হলো এইটা। আর তার সঙ্গে ধরো এই ওএইচ গ্রুপ আছে, মানে NO2 গ্রুপ আছে, ওএইচ গ্রুপ আছে। আচ্ছা এবারে এইখানে অক্সিজেনের মাথা হচ্ছে ডেল্টা নেগেটিভ চার্জ, এখানে হাইড্রোজেনের মাথা হচ্ছে ডেল্টা পজিটিভ চার্জ, এদের মধ্যে কি হচ্ছে একটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর এক্সাম্পল। এটা হচ্ছে অর্থো নাইট্রোফেনল, এর নাম হচ্ছে অর্থো নাইট্রোফেনল, হ্যাঁ এটা। আচ্ছা ধরো আরেকটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, ধরো বললাম স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড কেমন দেখতে? এই বেনজিন রিং হলো, এ ধরো সি ডবল ওয়ান ও OH, স্যালিসাইলিক অ্যাসিড। ধরো এক সেকেন্ড, এটা এইভাবে লিখলে হবে না, তোমার ও, এটা ধরো H ডবল ওয়ান ও, এটা OH ধরো এটা। এখানে দেখো, এখানে ডেল্টা মাইনাস, এদিকে ডেল্টা প্লাস, এদের মধ্যে তুমি একটা হাইড্রোজেন বন্ডিং পাচ্ছ, একটা সি ডবল এইচ গ্রুপ আর একটা OH গ্রুপ, হ্যাঁ এইটা। তাদের মধ্যে দেখো তুমি একটা হাইড্রোজেন বন্ডিং পাচ্ছ, ঠিক আছে। তাহলে এটা কথা হচ্ছে যে এইখানে দেখো একটা মলিকুলের দুটো পার্টের মধ্যে হাইড্রোজেন বন্ডিং, তাহলে হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আর যদি তোমার দুটো মানে দুটো ডিফারেন্ট মলিকুল, দুটো ডিফারেন্ট মলিকুল মানে আমি আবার বললাম দুটো ডিফারেন্ট মলিকুল, মানে এটা কিন্তু আমি কখনো বলছি না যে, মানে আমি কি বলবো, মানে দুটো মলিকুল মানে আমি কখনো বলছি না যে দুটো মলিকুল কেমিক্যালি আলাদা হতে হবে। দুটো মলিকুল তোমার তোমার সিমিলার মলিকুলও হতে পারে, দুটো এইচএফ, দুটো ওয়াটার মলিকুল, দুটো অ্যামোনিয়া, তাদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হতে পারে। আবার অ্যামোনিয়ার সঙ্গে জলের হাইড্রোজেন বন্ডিং হতে পারে, তোমার ধরো কোনো একটা অ্যালকোহলের সাথে জলের হাইড্রোজেন বন্ডিং হতে পারে, তোমার এইচএফ এর সঙ্গে জলের হাইড্রোজেন বন্ডিং হতে পারে, সেটাও আবার হতে পারে। ঠিক আছে, বোঝাতে পারলাম? বুঝেছো? হুম, আচ্ছা চলো তাহলে। আচ্ছা এবারে এই যে হাইড্রোজেন বন্ডিংটা হলো, সেই হাইড্রোজেন বন্ডিং হয়ে তোমার লাভ কি হলো? দেখো অনেকগুলো ফ্যাক্টর নির্ভর করে। প্রথম কথা হচ্ছে যে ধরো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, সেই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর জন্য অ্যাকচুয়ালি তোমার মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট ইত্যাদিগুলো বাড়ে। তাহলে যেটা হচ্ছে যে
ডিউ টু intermolecular hydrogen bonding, melting point and boiling point of the compound increase. ধরো তুমি জলের ক্ষেত্রেই বলছি যে জলের ক্ষেত্রে বা এইচএফ এর ক্ষেত্রে বা অ্যামোনিয়ার ক্ষেত্রে এদের হাইড্রোজেন বন্ডিং এর জন্য এদের অনেক বেশি মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট হয়। সেখানে দেখবে তোমার এই ধর এইচএফ, H2O, ammonia etc. have higher melting point and boiling point. এটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা তাহলে এই যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হলে কি হচ্ছে না, অনেকগুলো মলিকুল একসাথে জুড়ে থাকছে। তাহলে অনেকগুলো মলিকুল যদি একসাথে জুড়ে থাকে তাহলে তার ওভারঅল মলিকুলার ওয়েট বেড়ে যাচ্ছে। তো ওভারঅল মলিকুলার ওয়েট বেড়ে গেলে তাকে যদি তুমি মেল করাতে চাও বা তাকে যদি তুমি বয়েল করাতে চাও তাহলে তোমাকে অনেক বেশি এনার্জি দিতে হচ্ছে, সেটা মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট এগুলো কিন্তু তোমার অনেকটা বেড়ে যাবে। সেটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা আচ্ছা, এছাড়া ধরো একটা জিনিস এখন বলে নেওয়ার ভালো যে অনেক সময় এরকম একটা কোশ্চেন পড়ে যে দেখো এইচএফ এর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড কিন্তু বেশি স্ট্রং, তাহলে এর ক্ষেত্রে স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ডিং দেন H2O, বাট মেল্টিং পয়েন্ট অফ এইচএফ যেটা হচ্ছে মাত্র 19 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে মেল্টিং পয়েন্ট না বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট অফ এইচএফ যেখানে 19 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে বয়লিং পয়েন্ট অফ H2O সেটা হয়ে যাচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কেন হচ্ছে? আচ্ছা, কেন হচ্ছে তার কারণটা হচ্ছে যে এইচএফ এর ক্ষেত্রে মূলত যেটা হয় যে এইচএফ এর ক্ষেত্রে একটা হাইড্রোজেন থাকার জন্য এইটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ, তাহলে এখানে একটা হাইড্রোজেন বন্ডিং হলো, তার মানে মানে নাম্বার অফ হাইড্রোজেন বন্ডস পার মলিকুল কিন্তু একটা। আর এই পার্টিকুলার কেসে তুমি যখন কনসিডার করবে, এখানে দেখো এক্ষেত্রে হচ্ছে এই দুটো হাইড্রোজেন থাকছে। তারা তো 1 সেকেন্ড, 1 মিনিট, হ্যাঁ 1 সেকেন্ড। হ্যাঁ কোথায় রে? আচ্ছা দাঁড়া আমি যাচ্ছি। হেডফোনটা দিয়ে হ্যাঁ দেরি হয়ে গেল। আসলে ছেলে এলো, ওই দরজাটা খুলতে গিয়েছিলাম নিচে। দেখো
সেটা হচ্ছে ওয়াটার মলিকুলের ক্ষেত্রে দেখো তোমার দুটো হাইড্রোজেন থেকে যাওয়ার জন্য এখানে যেমন একটা হাইড্রোজেন বন্ড হতে পারে, আবার দেখো এই যে হাইড্রোজেনের থ্রু দিয়ে এখানেও একটা তোমার হাইড্রোজেন বন্ড হতে পারে এইটা। তার মানে এক্ষেত্রে এটা হচ্ছে যে নাম্বার অফ হাইড্রোজেন বন্ড পার মলিকুল ইকুয়াল টু 2। সেখানে ইন্ডিভিজুয়াল হাইড্রোজেন বন্ড যদি তুমি কনসিডার করো, এইচএফ এর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডটা হচ্ছে স্ট্রঙ্গার, আর ওইচ এর ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন বন্ডটা উইকার। কিন্তু স্টিল জলের ক্ষেত্রে দুটো হাইড্রোজেন বন্ড হচ্ছে বলে একটা ওয়াটার মলিকুলকে যখন তুমি দেখো যখন তুমি বয়েল করাবে তখন কি হবে, যেটা হচ্ছে লিকুইড অবস্থায় ওয়াটার মলিকুলগুলো অনেকগুলো ওয়াটার মলিকুল সে এগ্রিগেট করে আছে। এবার এইখান থেকে যখন তুমি ভেপোরাইজ করবে তখন তো ওয়াটার মলিকুলগুলো আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে একটা যে কোনো একটা ওয়াটার মলিকুলকে আলাদা করতে গেলে এই হাইড্রোজেন বন্ডটাও ভাঙতে হচ্ছে, এই হাইড্রোজেন বন্ডটাও ভাঙতে হচ্ছে, অর্থাৎ দুটো হাইড্রোজেন বন্ড ভাঙতে হচ্ছে। আর এইচএফ এর ক্ষেত্রে কিন্তু একটা হাইড্রোজেন বন্ড ভাঙলেই তোমার কিন্তু কাজ হয়ে যাচ্ছে। সেই জন্য এইচএফ এর ক্ষেত্রে মানে ফ্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ বলে এইচএফ যে হাইড্রোজেন বন্ডিংটা সার্টেনলি স্ট্রঙ্গার হবে দেন ওএইচ হাইড্রোজেন বন্ডিং, কিন্তু স্টিল এইচএফ এর বয়েলিং পয়েন্ট কম হচ্ছে আর ওয়াটারের বয়েলিং পয়েন্ট হচ্ছে বেশি হচ্ছে। তাহলে বুঝতে পারলে কেন ওয়াটারের বয়েলিং পয়েন্টটা বেশি হচ্ছে এইচএফ এর তুলনায়, যদিও ওএইচ এই যে হাইড্রোজেন বন্ডিংটা উইকার দ্যান দ্য এইচএফ হাইড্রোজেন বন্ডিং। বুঝতে পেরেছো? ঠিক আছে, এইটা আচ্ছা। আচ্ছা ধরো তোমাকে একটা ইথাইল অ্যালকোহল বলা হলো, সিএইচ3 CH2OH, এটাকে বলা হয় ইথাইল অ্যালকোহল। আর একটা ধরো ডাইথাইল ইথার তুমি কনসিডার করছো, CH3O CH3, একে বলে ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল ইথার দেখো এদের মলিকুলার ওয়েট দেখো দুজনের ক্ষেত্রে একই, মানে এদের হচ্ছে এইটা and এইটা হ্যাভ দ্য সেম মলিকুলার ওয়েট, সেম মলিকুলার ওয়েট, বাট এদের মেল্টিং পয়েন্টটা দেখো বা এই বয়েলিং পয়েন্টটা দেখো, তোমার বয়েলিং পয়েন্ট অফ CH3 CH2OH এইটা হচ্ছে 78.5 ডিগ্রি সেন্টিগ্রেড, 78.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর হোয়ারাজ বয়েলিং পয়েন্ট অফ ডাইমিথাইল ইথার যদি তুমি কনসিডার করো, CH3O CH3, এর ক্ষেত্রে হচ্ছে তোমার মাত্র 19.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তুমি কি করে এক্সপ্লেন করবে? তার কারণটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে, তার দেয়ার ইজ intermolecular hydrogen bonding, there is intermolecular hydrogen bonding in case of ethyl alcohol। মানে ধরো এই যে CH3 CH2OH, এটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ। হ্যাঁ, এটা এক সেকেন্ড, কিভাবে তোমার এখানে জায়গাতে ধরবে না। আর আমি এইরকম ভাবে সংক্ষেপে লিখছি, আর OH এটা একটা অ্যালকোহল, আর একটা হচ্ছে তোমার ধরো এইরকম ভাবে লিখছি আমি, স্ট্রাকচার দিয়ে লিখলে সেটা ভালো দেখতে লাগে, পরের পাতা লিখছি। হ্যাঁ, তো ইথাইল অ্যালকোহল যখন তুমি কনসিডার করছো তখন ধরো তুমি এই যে CH3 CH2 ধরে এখানে OH, আবার এইখানে ধরো তোমার এই ধরো H
আমাদের বাজে টাইপ। আমি আসলে এইটা ধরো পাশাপাশি রাখছি, ওএইচ আর এখানে ওটাকে রাখলাম, এইখানে আমি এইচটাকে করে দিচ্ছি, এইখানে তোমার CH3 CH2 আছে, আর এর ক্ষেত্রে তোমার ধরো এই CH2 তুমি এদিকে থেকে করলে। তাহলে এখানে দেখো এইটা হচ্ছে ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এইটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, দেখো এই এদের মধ্যে তোমার হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে। তাহলে ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে তোমার হাইড্রোজেন বন্ড, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডকে তুমি দেখতে পাচ্ছ, whereas ডাই there is intermolecular hydrogen bond in case of ethyl alcohol, but there is no hydrogen bonding in case of dimethyl ethyl। তাহলে দেখো হাইড্রোজেন বন্ডিংটা থাকা বা না থাকার উপরে তোমার কিরকম করে বয়লিং পয়েন্টটা নির্ভর করে যাচ্ছে। ইথাইল অ্যালকোহলে বয়লিং পয়েন্টটা বেশি হচ্ছে দেন দ্য ডাইমিথাইল ইথাইল। বুঝতে পারলে? ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা জিনিস দেখো, তোমার ধরো তুমি ইথাইল অ্যালকোহল CH3CH2OH এইটা, এর যদি তুমি এইটা ভার্সেস ধরো ফর্মিক অ্যাসিড, এই দুটো যদি তুমি দেখো, তাহলে এদের ফর্মিক অ্যাসিড হচ্ছে HCOOH, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড আর ইথাইল অ্যালকোহল। আচ্ছা, এদের দুজনেরই মেল্টিং পয়েন্ট কত? বোথ হ্যাভ মলিকুলার ওয়েট কত দেখে নাও। প্রথমটা ক্যালকুলেট করো, কার্বন দুটো আছে, একটা অক্সিজেন আছে, আর হাইড্রোজেন আছে টোটাল 6টা। কার্বন দুটো হচ্ছে 12 দুগুণে 24, অক্সিজেন 16, 24 আর 16 হচ্ছে তোমার 40 হয়ে গেল, প্লাস 6 46। আর HCOOH দেখো তোমার একই রকম হবে, দুটো অক্সিজেন 16 দুগুণে 32 আর 12 44 আর 46, তাহলে দুজনেরই মলিকুলার বোথ হ্যাভ মলিকুলার ওয়েট ইকুয়াল টু 46। আচ্ছা, এর আগে যখন আমি জাস্ট সিম্পলি ইন্টারমলিকুলার ইন্টারাকশনের কথা বলেছিলাম, সেখানে ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল ইন্টারাকশন, এইসব যখন আলোচনা করেছিলাম, নর্মালি আমার ধারণা ছিল যে মলিকুলার ওয়েট যদি বাড়ে তাহলে ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশন বাড়বে বলে তাদের মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট বাড়বে। সেই হিসেবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আমি কম্পেয়ার করে দেখিয়েছিলাম। এই পার্টিকুলার দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো মেল্টিং মলিকুলার ওয়েটটা একই হচ্ছে, হোয়ারাজ তুমি যদি তাদের বয়লিং পয়েন্টটা দেখো, মানে বাট বয়লিং পয়েন্ট অফ যেটা C2H5OH যেটা বলা হচ্ছে তোমার ইথাইল অ্যালকোহল, সেইটা একটু আগে বলে গেলাম কত বলো তো, 78.5 ডিগ্রি সেন্টিগ্রেড, 78.5 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু বয়লিং পয়েন্ট অফ যখন তুমি ফর্মিক অ্যাসিড করছো সেটা অনেকটা বেড়ে গিয়ে 100.5 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। যেটা কেন হচ্ছে তার কারণটা হচ্ছে যে ইন কেস মানে এর ক্ষেত্রে ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে যে মানে দুজনের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, কিন্তু ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে ইন্ট্রামলিকুলার না, মানে তারা ডাইমার ফর্মে থাকে, মানে যেটা হচ্ছে যে ইন কেস অফ ইথাইল অ্যালকোহল there is weak hydrogen bonding and hence dimer does not exist। মানে জাস্ট নর্মালি ইথাইল অ্যালকোহল যখন তুমি কনসিডার করছো তার ক্ষেত্রে তোমার কোনো থাকছে না, কোনো ডাইমার টাইমার তৈরি হচ্ছে না, জাস্ট নর্মালি ইথাইল অ্যালকোহল ফর্মে থাকছে, তাদের মধ্যে একটা উইক হাইড্রোজেন বন্ডিং থাকছে এটা। বাট ইন কেস অফ ফর্মিক অ্যাসিড there is two hydrogen bonding
per molecule which are very strong, and this compound exist as dimer। মানে কিরকম, ধরো তুমি এটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের স্ট্রাকচার, একটা হচ্ছে OH গ্রুপ থাকবে, একটা O ডবল বন্ড গ্রুপ থাকবে, মানে C ডবল বন্ড O গ্রুপ থাকবে। আর এদিকেও ঠিক একই রকম ভাবে, এটা একটু দূরে আঁকি, এদিকেও ঠিক একই রকম ভাবে তুমি একটা ফর্মিক অ্যাসিড আঁকছো, শুধুমাত্র একটুখানি ঘুরিয়ে দিয়ে। এইদিকে তুমি জাস্ট ডাবল বন্ড ওটাকে করলে, এদিকে ও এইচটাকে করলে, এদিকে এই দেখো, এটাও ফর্মিক অ্যাসিড, এটাও ফর্মিক অ্যাসিড। দেখো এইখানে একটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, আর এটাকে একটু ভালো করে আঁকি। এখানে একটা হাইড্রোজেন, দেখো দুটো হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে, করেছে একটা ডাইমার ফর্মে থাকবে। বা ডাইমার ফর্মে এক্সিস্ট করলে এই কম্পাউন্ডটা এজ হলে অনেকটা বেশি স্টেবল হয়ে যাচ্ছে, প্লাস তার মলিকুলার ওয়েটটা যা ছিল অ্যাকচুয়ালি মলিকুলার ওয়েটটা ডাবল হয়ে যাচ্ছে। তাহলে ইথাইল অ্যালকোহল কিন্তু সে মনোমার ফর্মেই থাকে, তার মলিকুলার ওয়েটটা 46ই থাকছে। ফর্মিক অ্যাসিড সে ডাইমার হিসেবে থেকে যাওয়ার জন্য তার কিন্তু মলিকুলার ওয়েটটা জাস্ট সিম্পলি ডাবল হয়ে গেল, আর মলিকুলার ওয়েট ডাবল হয়ে গেলে তার বয়লিং পয়েন্টটা বেড়ে যাবে। সেই কারণে ইথাইল অ্যালকোহলের বয়লিং পয়েন্ট যেখানে 78.5 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে ফর্মিক অ্যাসিডের কিন্তু 100.5 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? বুঝছি, বোঝা গেল কি? ঠিক আছে তো নাকি? আচ্ছা, এবার আরেকটা প্রবলেম দেখো, ধরো আমি অর্থ আচ্ছা অর্থ নাইট্রোফেনল, যা স্ট্রাকচারটা এরকম দেখতে, NO2 আর OH তারা পাশাপাশি থাকবে। আর তার সঙ্গে ধরো কম্পেয়ার করছো তুমি প্যারানাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল, ঠিক আছে? প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে কি হচ্ছে, এই NO2 আর OH গ্রুপটা তোমার অপোজিট ডিরেকশনে থাকবে। তার অর্থোনাইট্রোফেনল হচ্ছে NO2 আর OH গ্রুপ পাশাপাশি থাকলে সেটা অর্থোনাইট্রোফেনল, আর পুরো অপোজিট ডিরেকশনে থাকলে সেটা প্যারানাইট্রোফেনল। আর এই দুটো কম্পাউন্ড তাদের তো মলিকুলার ওয়েট তো সার্টেনলি একই হবে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট যে প্যারানাইট্রোফেনল তার যে মেল্টিং পয়েন্ট, মানে মেল্টিং পয়েন্ট অফ প্যারানাইট্রোফেনল is much higher than অর্থোনাইট্রোফেনল। তাহলে অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল যদি তুমি কম্পেয়ার করো, তাহলে তুমি এটা দেখবে প্যারানাইট্রোফেনলের মেল্টিং পয়েন্টটা অর্থোনাইট্রোফেনলের থেকে অনেকটা বেশি হচ্ছে। কারণটা কি? এক্ষেত্রে হচ্ছে ইন্ট্রামলিকুলার ভার্সেস ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। তা কি হচ্ছে দেখো, ইন কেস অফ অর্থোনাইট্রোফেনল there is intramolecular hydrogen bonding, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং মানে ব্যাপারটা কিরকম, যেটা আমি দেখিয়েছিলাম, N ডাবল বন্ড O ডাবল বন্ড O O এই তোমার H, তোকে একই মলিকুলার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং হলো। তার মানে কি হচ্ছে, এই পার্টিকুলার কেসে মলিকুলার ওয়েট রিমেন্স দ্য সেম, এটা মলিকুলার ওয়েট রিমেন্স দ্য সেম। আর এক্ষেত্রে এটা হবে যে এ তো নিজের মধ্যে হাইড্রোজেন বন্ডিং করছে তো, কিন্তু আমি যখন তোমার বয়লিং পয়েন্ট নিয়ে কথাবার্তা বলি, বয়লিং পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে যে অনেকগুলো মলিকুল নিজেদের মধ্যে এগ্রিগেট করে আছে। এবারে বয়লিং পয়েন্ট যখন বয়েল করে তখন কি হচ্ছে, মলিকুলগুলোকে আলাদা আলাদা হয়ে যেতে হয়। কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য এক্ষেত্রে তো সে অন্য মলিকুলের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে নাই, সে বেসিক্যালি কি হচ্ছে নিজের মধ্যে হাইড্রোজেন বন্ড করেছে, বরং সে অন্য কারোর সাথে হাইড্রোজেন বন্ড করছে না বলে এই মলিকুলটা তার ক্ষেত্রে ভেপার ফেজে বা গ্যাস ফেজে চলে যাওয়া অনেক সহজ হচ্ছে।
আর যদি তুমি প্যারানাইট্রোফেনল কনসিডার করো, ইন কেস অফ প্যারানাইট্রোফেনল there is intermolecular hydrogen bonding. আচ্ছা, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং মানে কিরকম হচ্ছে, ধরো আমি যদি তোমাকে এইভাবে দেখাই জিনিসটাকে, আচ্ছা এইখানে না করে এইভাবে করি, ছোট করে আঁকছি। এখানে ধরো NO2টা যেমন আছে আছে, এইখানে আমি ওয়েইসটাকে এইরকম করে আঁকলাম, আর এইখানে তোমার N ডবল বন্ড ও ডবল বন্ড ও, এটা তো ওয়েজ গ্রুপটা হলো। তাহলে এইখানে দেখো যে এই হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে, সেটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তার জন্য কি হচ্ছে, মলিকুলার ওয়েট ইনক্রিজ করবে, ইনক্রিজেস, এবং তার জন্য তোমার বয়লিং পয়েন্ট কিন্তু ইনক্রিজ করে যাবে। মানে এই পার্টিকুলার কেসে কি, তাকে যখন গ্যাস ফেজে যাবে বা ভেপার ফেজে যাবে, তখন তো মলিকুলগুলোকে তোমার ইন্ডিভিজুয়ালি ভেপার ফেজে যেতে হবে। তাহলে এই ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং থেকে যাওয়ার জন্য। এক্ষেত্রে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে বলে কিন্তু এদের ক্ষেত্রে ভেপার ফেজে যাওয়াটা কিন্তু কঠিন হচ্ছে। ঠিক আছে, সেখানে যখন ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে তখন কিন্তু মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বাড়বে, কিন্তু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর জন্য মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট কিন্তু বাড়ে না। ঠিক আছে, বুঝতে পারা গেল? ঠিক আছে, এটা আসলে এরকম অনেক প্রপার্টি দেখতে হবে। এখানে যেমন ব্রিফ ডিসকাশনের কথা বলেছে, ঠিক আছে, আমি আরো দু একটা এক্সাম্পল বলে নিই। ধরো তুমি যদি স্ট্রাকচার অফ আইস কনসিডার করো, স্ট্রাকচার অফ আইস এইটার একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয়। এক্ষেত্রে কেমন হয়, ধরো এই ধরো একটা ওয়াটার মলিকুল আছে এইটা, এবারে কি হয়, এই ওয়াটার মলিকুলে এই অক্সিজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন, এরা কিভাবে কানেক্টেড হয়েছে, এরা দেখো কোভ্যালেন্ট বন্ড দিয়ে কানেক্টেড হয়েছে। আচ্ছা, এবার এর সাথে আরো তোমার দুটো বন্ড তৈরি হয়। ওকে একটু দেখাই, মানে আসলে স্ট্রাকচারটাকে ভালো করে বোঝার জন্য, এক সেকেন্ড। যখন তুমি স্ট্রাকচারটাকে আঁকবে তখন টেট্রাহেড্রাল স্ট্রাকচার তো, আমি একটা জাস্ট স্কেলিটনটাকে এঁকে নিই প্রথমে, এক সেকেন্ড, স্কেলিটনটা এঁকে নিই তাহলে সুবিধা হবে। ধরো এইখানে ধরো অক্সিজেন আছে, এই ধরো এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন, তারা কোভ্যালেন্ট বন্ড দিয়ে কানেক্টেড হলো। আচ্ছা, এবারে এইখানে আর একটা তোমার অক্সিজেন আছে, মানে ওয়াটার মলিকুল আছে, যে ওয়াটার মলিকুলে ধরে নাও তোমার মানে এখানে যে ওয়াটার মলিকুলটা আছে, সেই ওয়াটার মলিকুলটা ধরে নাও তোমার, আমি আর স্ট্রাকচারটা তোমার ভালো করে দেখাচ্ছি না, ধরো তোমার এই এই দুটো আর দেখানোর দরকার নেই। এখানে আর একটা ওয়াটার মলিকুল আছে। আচ্ছা, এইখানেও ঠিক একই রকম করে এই একটা ওয়াটার মলিকুল আছে। আচ্ছা, এইখানে যেটা হচ্ছে তোমার, এই একটা ওয়াটার মলিকুল হলো, এখানে একটা আর একটা ওয়াটার মলিকুল হলো, বা কিছু আর একটা ওয়াটার মলিকুল হলো। এবার কি হলো দেখো, এখানে যে ওভারঅল যে তোমার টেট্রাহেড্রাল স্ট্রাকচারটাকে তুমি এইরকম করে আঁকি, এই হলো, এই হলো, এই হলো, এই হলো, এই যে টেট্রাহেড্রালটা হচ্ছে,
ওভারঅল টেট্রাহেড্রাল স্ট্রাকচারটাকে, টেট্রাহেড্রাল স্ট্রাকচারে কি হয়েছে দেখো খেয়াল করে, আমি একটা অন্য কালি দিয়ে তোমার দেখাই তাহলে সুবিধা হবে সেটা। যে এই যে মাঝখানে ওয়াটার মলিকুলটা, এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেনের সঙ্গে যে দুটো বন্ড, এই দুটো বন্ড কিন্তু তোমার কোভ্যালেন্ট বন্ড। আর আর যে দুটো হাইড্রোজেন বন্ড তুমি, আর যে দুটো বন্ড তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা তোমার হাইড্রোজেন বন্ড, এটা কিন্তু তোমার একটা হাইড্রোজেন বন্ড। তার মানে এখানে দেখো একটা টেট্রাহেড্রাল যে ইউনিট, সেখানে একটা অক্সিজেন মলিকুল সে 4টে হাইড্রোজেনের সাথে বন্ডেড থাকছে। এই 4টে হাইড্রোজেনের সাথে যে বন্ডেড থাকছে, সেই বন্ডগুলো কিন্তু সিমিলার কাইন্ড অফ বন্ড নয়। তার মানে এক্ষেত্রে এটা দাঁড়াচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচারে যে অক্সিজেন অ্যাটম ইজ linked with 4 হাইড্রোজেন। তাহলে 2 of them are covalent bonds, আর 2 of them are হাইড্রোজেন বন্ডস। হ্যাঁ, তার মধ্যে দুটো হচ্ছে তোমার কোভ্যালেন্ট বন্ড, আর দুজন কিন্তু তোমার হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, তাহলে এটা খেয়াল রাখতে হবে, এবং এই মিলে তোমার ওভারঅল স্ট্রাকচারটা তৈরি হবে। তাহলে এই যে আইসের স্ট্রাকচার, এই যে টেট্রাহেড্রাল এবং এই হাইড্রোজেন বন্ড থেকে যাওয়ার জন্য এদের ডেনসিটিটা বেশ মানে লো হয়, মানে ডেনসিটি হচ্ছে তোমার লো হয়। হ্যাঁ, ডেনসিটি লো হচ্ছে, তার কারণটা হচ্ছে এই যে এই টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয়ে যাওয়ার জন্য এই এদের মধ্যে প্রচুর ফাঁক ফোকর থাকে। ওই জন্য অন্ততপক্ষে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তুমি দেখতে পাও যে যখন তোমার বরফ আস্তে 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 গলতে আরম্ভ করে, কি হয় না, তার ডেনসিটিটা আস্তে আস্তে বাড়তে থাকে বা ভলিউমটা কমতে থাকে, এখানে বরফ জলে ভাসে, এসব তো তুমি দেখেছো আর কি। তার মানে মোদ্দা কথা, আমি এখানে হাইড্রোজেন বন্ডিং এর কনটেক্সটে একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে আইসের স্ট্রাকচারটা এত সুন্দর টেট্রাহেড্রাল হতে পারছে অনলি বিকজ যে হাইড্রোজেন বন্ডিংটা আছে বলে। আচ্ছা, এছাড়া তুমি যে এই যে ডিএনএ যে বেস পেয়ার গুলো তুমি দেখো, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, তার যে স্ট্রাকচারটা, 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা কিন্তু দাঁড়িয়ে আছে তোমার পুরোপুরি হচ্ছে এই হাইড্রোজেন বন্ডিং এর উপরে। কারো ক্ষেত্রে 3টা হাইড্রোজেন বন্ডিং, কারো ক্ষেত্রে হচ্ছে তোমার 2টো হাইড্রোজেন বন্ডিং। তাহলে হাইড্রোজেন বন্ডিং এর জন্যই কিন্তু তুমি এই স্টেবিলিটিটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে দেখো এইরকম করে প্রচুর তোমার কি বলবো আছে, মানে প্রচুর প্রবলেমস আছে, যে প্রবলেমগুলো মূলত হচ্ছে তার জন্য রেসপন্সিবল ফ্যাক্টরটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং আর কি। সেটা তোমাদের একটুখানি ভালো করে বুঝে নিতে হচ্ছে। ঠিক আছে, তো আমি কতগুলো বললাম, এছাড়া আরো আরো অনেক সব এক্সাম্পল আছে বইয়ে, সেগুলো একটুখানি দেখে নেবে। হ্যাঁ, মানে একটুখানি আরো অনেক এক্সাম্পল আছে কিন্তু, হ্যাঁ, সেগুলোকে একটুখানি দেখবে। আমি মোটামুটি ভাবে মূল ব্যাপারটা বলে দিলাম। তোমাদের সিলেবাসও খুব অল্প করে আছে, এনসিইআরটির বই কিন্তু ভীষণই কম আছে, কিন্তু ছায়াপ্রকাশনের বইয়ে অনেক বেশি আছে। তাহলে এই পার্টিকুলার পার্টটা যাদেরকে আমি বলবো যে যারা এনসিইআরটির বইটা ফলো করো, এনসিইআরটির বইয়ে কিন্তু ভীষণই কম আছে। এনসিইআরটির বইটা পড়লে কিন্তু হাইড্রোজেন বন্ডিং রিলেটেড সমস্ত প্রবলেমে তুমি সলভ করতে পারবে না। ঠিক আছে, তোমাকে ওই ছায়া প্রকাশনী বা অন্যান্য বই থেকে কিন্তু আরো অনেক ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলোকে এখানে বুঝে নিতে হবে। ঠিক আছে, তবে অনেক সময় তোমরা অ্যাসিডিটি আরে পড়েছো কিনা আমি জানি না। ধরো লেটস স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিড ইজ হাইলি অ্যাসিডিক। আচ্ছা, এটা অ্যাসিডিক, এটা ক্ষেত্রে কি হচ্ছে দেখো, স্যালিসাইলিক অ্যাসিড এরকম বললাম, এটা হাইড্রোজেন বন্ড তৈরি করে থাকে এখানে এইটা। আর এবারে এ কি করলো, প্রথম যখন একটা প্রোটন তোমার বেরিয়ে গেল, এইখান থেকে যখন একটা প্রোটন তোমার বেরিয়ে যাচ্ছে, আর অ্যাসিড বেস তোমরা কতটা পড়েছো বলো তো, তোমরা এই মানে এটা তো তোমাদের তো এখনো 11-এ তো এখনো পড়ানো হয়নি, তোমরা নিজেরা কতটা আমি জানো জানি না, কনজুগেট বেস টেস্ট জানো? মানে কনজুগেট বেস মানে হচ্ছে, ধরো একটা অ্যাসিড আছে ধর এইচে, সেখান থেকে এইচ প্লাসটা চলে যাওয়ার পরে যেটা পড়ে থাকে এ মাইনাস, তাহলে এটা যদি তোমার অ্যাসিড হয়, এটা হলো তার কনজুগেট বেস। আবার ধরো তোমার একটা বিওএইচ একটা বেস আছে, সে কি করলো,
এই পার্টিকুলার কাছে H+ যেমন বেরিয়ে গেল, আর বেশ হচ্ছে H+ ধরো খেলো, খাওয়ার পরে ধরো BOH2 ধরো প্লাস তৈরি হলো, এটাকে বলা হবে তার কনজুগেট অ্যাসিড। তাহলে এবারে কোন একটা অ্যাসিড মানে মোর অ্যাসিডিক হবে তখনই যখন কনজুগেট বেসটা মোর স্টেবল হবে। তাহলে এর ক্ষেত্রে এই যে কনজুগেট বেসটা ইজ মোর স্টেবল অ্যান্ড হেন্স স্যালিসাইলিক অ্যাসিড ইজ হাইলি অ্যাসিডিক। তাহলে আসলে এগুলো পরে অ্যাসিড বেস পড়ানো হবে, হ্যাঁ, সেখানে তোমার পক্ষে আরো ব্যাপারটা পরিষ্কার হবে। সেটা হচ্ছে যে যদি কোন একটা অ্যাসিডের করসপন্ডিং কনজুগেট বেসটা একটা অ্যাসিড থেকে H+ চলে যাওয়ার পরে যেটা পড়ে থাকে সেটা কনজুগেট বেস, তাহলে ইকুইলিব্রিয়ামটা যদি ডান দিকে শিফট হয় তবেই তো H+ সহজে বেরিয়ে যাবে। তার মানে যার কনজুগেট বেস যত বেশি স্টেবল তার করসপন্ডিং অ্যাসিড হচ্ছে তত বেশি অ্যাসিডিক। তাহলে যখন তুমি এই স্যালিসাইলিক অ্যাসিডের কনজুগেট বেসটা দেখছো, এখানে C++ হলো, সে OH এর সঙ্গে দারুণ স্ট্রং হাইড্রোজেন বন্ডিং করছে, স্ট্রং হাইড্রোজেন বন্ডিং করছে বলে যেটা দারুণ বেশি স্টেবল হচ্ছে। এইটা, আর এটা প্রথম প্রোটনটা খেলো, সেকেন্ড প্রোটনটা যখন খাবে এই হাইড্রোজেনটা কিন্তু হাইড্রোজেন বন্ডিং দিয়ে স্ট্রংলি অ্যাট্রাক্টেড হয়ে গেছে, সেই জন্য সেকেন্ড প্রোটনটা খাওয়া তার পক্ষে অনেক ডিফিকাল্ট হবে। হ্যাঁ, সেই জন্য মানে মানে প্রথম প্রোটনটা ইজিলি খায়, সেখানে PKA ভ্যালুটা হচ্ছে খুব কম হয়, PK1 ভ্যালুটা হচ্ছে খুব কম হয়, আর PK2 ভ্যালুটা হচ্ছে অতটা কম আর হয় না, যথেষ্ট বেশি হয় আর কি। এটা এগুলো আসলে এই PK1 PK2 এই যে কথাগুলো, এগুলো আয়নিক ইকুইলিব্রিয়াম যখন পড়ানো হবে তখন তোমাকে বলতে হবে। আসলে এটা হাইড্রোজেন বন্ডিং রিলেটেড প্রবলেম বলে আমি এখানে বললাম, কিন্তু এই যে PK1 PK2 বা উইক অ্যাসিডের ক্ষেত্রে পিকে কথাটা জাস্ট মানেটা কি, এইসব জিনিসপত্রগুলো কনজুগেট অ্যাসিডকে কনজুগেট বেসকে এগুলো যখন আয়নিক ইকুইলিব্রিয়াম পড়ানো হবে তখন ডিটেলে পড়ানো হবে। এখানে জাস্ট সিম্পলি কম্বিনেশনের জন্য আমি এখানে তোমাকে এটা বলে দিলাম। ঠিক আছে তো নাকি? মোটামুটি হাইড্রোজেন বন্ডিং নিয়ে বেশ কিছু কথাবার্তা বলা হলো, এগুলো বুঝতে পেরেছো তো? তাহলে আমি কি কি কথাবার্তা বলেছি একটুখানি খেয়াল করো। আমি প্রথমে এটা আগের দিন ডাইপোল ডাইপোল ইন্টারাকশন পড়েছিলাম। এক্ষেত্রে বেসিক্যালি স্পেশাল কাইন্ড অফ ডাইপোল ডাইপোল ইন্টারাকশন হচ্ছে হাইড্রোজেন, যে হাইড্রোজেন যখন মোর ইলেকট্রোনেগেটিভ কোনো এলিমেন্ট ফ্লোরিন অক্সিজেন বা নাইট্রোজেনের সাথে যুক্ত থাকবে তখন সে বেসিক্যালি টু হাইড্রোজেন কিছু বন্ড তৈরি করতে পারছে, সেটাই বেসিক্যালি তোমার হাইড্রোজেন বন্ডিং। আর হাইড্রোজেন বন্ডিং কিন্তু সাফিসিয়েন্টলি স্টেবল হয়, সেটা মোটামুটি 15 to 20 কিলোজুল পার মোল এটার বাইন্ডিং এনার্জি হয়। মানে হাইড্রোজেন বন্ডের স্ট্রেন্থ যেটা, স্ট্রেন্থটা হচ্ছে ওই 5 থেকে 20 কিলোরিকালি মোর এর করসপন্ডিং এনার্জিটা হয় এটা। সেটা দেখো যে ডাইপোল 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 ইন্ডিউস ডাইপোল বা ইন্ডিউস ডাইপোল ইন্ডিউস ডাইপোল যে ইন্টারাকশন তার থেকে করে এটা অনেকটা বেশি। হাইড্রোজেন বন্ডিং দু রকমের হচ্ছে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং আর ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, তাদের কিছু এক্সাম্পল দেওয়া হলো। আর হাইড্রোজেন বন্ডিং রেসপন্সিবল কিছু কিছু ফিজিক্যাল প্রপার্টির জন্য সেই রকম কতগুলো এক্সাম্পল আমরা এখানে উল্লেখ করলাম। ঠিক আছে, হলো? ঠিক আছে তো? আচ্ছা, ঠিক আছে, চলো এবারে। আচ্ছা, নেক্সট আমি চলে আসছি তোমার কোভ্যালেন্ট বন্ডিং এর ক্ষেত্রে। সরি, কোভ্যালেন্ট বন্ডিং এর থেকে বড় কথা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরিতে। আর আমি যেটা বলি মানে মানে অন্যভাবে বরং বলি যে কোভ্যালেন্ট বন্ডিং স্টার্ট করাই যেতে পারত ভ্যালেন্স বন্ড থিওরি, ভিভিটি, আর একটা হচ্ছে তোমার মলিকুলার অরবিটাল থিওরি। এই দুটো জিনিস আমাকে আগে বুঝতে হবে, ভ্যালেন্স বন্ড থিওরি আর মলিকুলার অরবিটাল থিওরি। দেখো, প্রথমে আমরা ভ্যালেন্স বন্ড থিওরিটাকে জাস্ট বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো, এই যে ভ্যালেন্স বন্ড থিওরি থেকে এটা হচ্ছে, এটা মানে এই এই দুটো হচ্ছে, যদি কোয়ান্টাম মেকানিক্যালি তুমি যদি কোভ্যালেন্ট বন্ডিংটাকে বুঝতে চাও, তার দুটো অ্যাপ্রোচ হচ্ছে, একটা ভ্যালেন্স বন্ড থিওরি, একটা মলিকুলার অরবিটাল থিওরি। তাহলে এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্ট। এমনি তো কোয়ান্টাম মেকানিক্স তোমাদের নেই, সেখানে কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্ট আমি বলছি, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি খুব বেশি তুমি বুঝতে পারবে না। কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্টটা
quantum mechanical approach of bonding. Concept থাকলে approach লিখে দিই। Quantum mechanical approach of bonding, এবং এই বন্ডিংটা সার্টেনলি হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচ অফ কোভ্যালেন্ট বন্ডিং। আচ্ছা, এই দুটো অ্যাপ্রোচের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি যেটা করতে হয় লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস করতে হয়। দেখো এই LCAO এই দুটো হচ্ছে তোমার এই ভ্যালেন্স বন্ড থিওরি এবং মলিকুলার অরবিটাল দুজনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এটাকে বলা হয় লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। লিনিয়ার কম্বিনেশন অ্যাটমিক অরবিটাল তাকে LCAO বলা হয়, লিনিয়ার কম্বিনেশন অ্যাটমিক অরবিটাল। মানে এটা হচ্ছে যে অ্যাটমিক অরবিটাল তোমরা জানো, যখন আমরা ওয়েভ মেকানিক্যাল মডেল পড়িয়েছি যে বিভিন্ন 1s 2s 2p এই যে অরবিটালগুলো, সেগুলো বেসিক্যালি তোমার অ্যাটমিক অরবিটাল। তাহলে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল হয়ে আলটিমেটলি তোমার স্টেবিলিটিটা পাবে। আর এবারে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস করার জন্য তোমার তিনটে কন্ডিশন দরকার। তাহলে দেয়ার আর থ্রি কন্ডিশনস আর নিডেড। থ্রি কন্ডিশন must be satisfied for successful linear combination of atomic orbitals। কি কি সেটা? এক নম্বর হচ্ছে যে অ্যাটমিক অরবিটাল গুলো তুমি লিনিয়ার কম্বিনেশনটা নেবে, সেই অ্যাটমিক অরবিটাল গুলো সাডেনলি তোমার মাস্ট বি অফ কম্পারেবল এনার্জি। তাহলে পার্টিসিপেটিং atomic orbitals must be of same or comparable energy। এক্স্যাক্টলি এক না হতে পারে, কিন্তু অন্ততপক্ষে তার কম্পারেবল এনার্জি কেন হয়। পার্টিসিপেটিং অ্যাটমিক অরবিটাল মাস্ট বি অফ সেম অর কম্পারেবল এনার্জি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে দেয়ার মাস্ট বি ম্যাক্সিমাম ওভারল্যাপ। দেয়ার মাস্ট বি ম্যাক্সিমাম ওভারল্যাপ মানে আমি এইটা পরে ছবি এঁকে আরো ভালো করে বোঝাচ্ছি। আসলে ওয়েভ মেকানিক্যাল মডেলে যেটা আমি অরবিটাল বলছি, সেটা তার ইলেকট্রন ক্লাউডের মতো একটা 3 ডাইমেনশনাল রিজিয়ান আছে। এবারে তাদের মধ্যে তোমার ওভারল্যাপ হচ্ছে, তাই তো? তাহলে এই ওভারল্যাপ হচ্ছে মানে বেসিক্যালি একটার মধ্যে আর একটা পেনিট্রেট করে যাচ্ছে। তাহলে এই যে একটা উপরে আর একটা যে ওভারল্যাপ, সেই ওভারল্যাপটা যতটা বেশি হবে ততটাই ভালো। দেয়ার মাস্ট বি ম্যাক্সিমাম ওভারল্যাপ। আর 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পার্টিসিপেটিং atomic orbitals AO মানে atomic orbital must have the same symmetry, must have the same symmetry। তাহলে এটাকে অনেক সময় বলা হয় EOS কন্ডিশন। EOS কন্ডিশন মানে হচ্ছে এনার্জি কন্ডিশন, একটা ওভারল্যাপ কন্ডিশন, একটা হচ্ছে সিমেট্রি কন্ডিশন। তাহলে এটা হচ্ছে যে তোমার লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালটা সাকসেসফুল হতে গেলে তোমার তিনটে কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। যে পার্টিসিপেটিং অ্যাটমিক অরবিটাল শুড বি অফ সেম অর কম্পারেবল এনার্জি। তাহলে তুমি 1s এর সঙ্গে 5d তাদের ওভারল্যাপ করতে পারবে না, 1s এর সঙ্গে 1s এরই ওভারল্যাপ করতে হবে, 2s এর সঙ্গে 2s ওভারল্যাপ করতে হবে, বা 2p এর সাথে 2p ওভারল্যাপ করতে হবে। হয়তো কখনো কখনো 2s এর সঙ্গে 2p ওভারল্যাপ হতে পারে, তারা কম্পারেবল এনার্জি বলে, বা তাদের যদি বাকি কন্ডিশনগুলো স্যাটিসফাইড হয়, সিমেট্রি স্যাটিসফাই করে, ম্যাক্সিমাম ওভারল্যাপ হয়, তখন হয়তো কম্পারেবল এনার্জি হলেও চলবে। সেম এনার্জি হলে তো খুবই ভালো, কিন্তু এনার্জেটিক্যালি যদি তারা অনেকটা ডিফার করে যায়, তাহলে কিন্তু এই LCO এইটা তোমার স্যাটিসফাই করবে না। ঠিক আছে, ভালো। আচ্ছা, এবারে এইরকম করে ব্যাপারটাকে বলা হচ্ছে যে যে ধরো যদি তোমার এরকম সিচুয়েশন হয় যে তুমি ধরো মানে যে পার্টিসিপেটিং অ্যাটমিক অরবিটাল গুলো, পার্টিসিপেটিং আমি বললাম যে লেট পার্টিসিপেটিং অ্যাটমিক অরবিটালস আর ধরে নাও সাই এ অ্যান্ড সাই বি। তুমি তো জানো অরবিটাল মানে তো ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন, তাই তো? সাই এ অ্যান্ড সাই বি তারা ধরে নাও তোমার পার্টিসিপেটিং অ্যাটমিক অরবিটালস। ঠিক আছে। আর এবারে পার্টিসিপেটিং অ্যাটমিক অরবিটালসটা যদি এরকম হয়
এই সাই এ প্লাস সাই বি এরকম যদি হয়, তাহলে এরকম বলা হয় যে তোমার বন্ডিং তৈরি হচ্ছে। মানে আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, আমি এটাকে একটুখানি ধরে নিচ্ছি। এইটা তার সাইটা হচ্ছে তোমার, সাইটা হচ্ছে পার্টিসিপেট অ্যাটমিক অরবিটাল প্লাস সাই এ প্লাস অ্যান্ড সাই বি। আচ্ছা এইটা। আচ্ছা এবারে দেখো এখানে একটা কথা বলি। এবারে তুমি যখন বন্ডিং আর অ্যান্টি বন্ডিং তৈরি করছো, মানে এখানে বন্ডিং অ্যান্টি বন্ডিং এর জাস্ট মানেটা একটুখানি এ করে বলতে হবে। মানে বন্ডিং আর অ্যান্টি বন্ডিং, এটাকে যা যোগ করলেই বন্ডিং আর বিয়োগ করলে অ্যান্টি বন্ডিং, এটা ভাবা অ্যাকচুয়ালি ভুল। ধরো আমি বললাম যে যদি এমন হয় যে দুটো আমি হাইড্রোজেন অ্যাটমটাকে ধরো কনসিডার করছি, সাই এটা এস অরবিটাল, সাই বিটা এস অরবিটাল। আমি এটা ধরে নিলাম যে সাই এ সেটা তোমার এস অরবিটাল, ধরে নাও 1s অরবিটাল, আর সাই বিটাও ধরে নাও আরেকজন যে আছে তারও 1s অরবিটাল। দুটি 1s অরবিটাল, তাহলে দুটি যদি 1s অরবিটাল হয় তখন কি হয় জানো তো, এই সাই এ প্লাস সাই বি এই দুটাকে যোগ করলে তোমার এ বি আবার তোমার এখানে এ বি গুলো না ক্যাপিটাল দাও। এটা ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি আমি বললাম। এবারে ধরো এদের তুমি পজিটিভ কম্বিনেশন দিলে, তাহলে যেটা হলো সেটা হচ্ছে সাই বন্ডিং হলো, বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হলো। আর সাই এর সঙ্গে সাই বি যদি বিয়োগ করে দাও তাহলে তোমার সাই অ্যান্টি বন্ডিং এমও তৈরি হলো। মানে ব্যাপারটা কিরকম দেখো, এটা হচ্ছে মলিকুলার অরবিটাল, এই যেগুলো তৈরি হচ্ছে এটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল, বন্ডিং মলিকুলার অরবিটাল। এটা আমি কি বি এম ও এরকম নাম দিলাম। আর এটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, মলিকুলার অরবিটাল, সেটাকে ধরো এ এম ও নাম দিলাম। তাহলে বন্ডিং মলিকুলার অরবিটাল আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। আচ্ছা এইটা সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে তুমি জাস্ট ছবি দিয়ে বোঝার চেষ্টা করো। ধরো এইটা একটা 1s অরবিটাল, এটা একটা 1s অরবিটাল, মানে দুটো ধরো হাইড্রোজেন মলিকুল তুমি কনসিডার করছো। প্রথম যে হাইড্রোজেনটা তার 1s অরবিটালটাকে এইটা, এটা হচ্ছে এইটা, এবং এদের সাইন কি হয়, দুটো প্লাস হয়। আর এদের মধ্যে যখন তুমি পজিটিভ কম্বিনেশন নিচ্ছ তখন কি হবে জানো তো, তখন যেটা আলটিমেটলি তৈরি হবে সেটা হচ্ছে এই যদি দুটো নিউক্লিয়াস তারা পাশাপাশি থাকে, বা আরেকটু আরেকটু পাশাপাশি ধরো আমি আঁকছি, মানে দুটো যে 1s অরবিটাল করেছো সেটা হতে পারে দুটো হাইড্রোজেন অ্যাটমের বা যে কোনো দুটো আলাদা অ্যাটমের। তাহলে এই ধরো একটা নিউক্লিয়াস, এ একটা নিউক্লিয়াস। এবারে এদের পজিটিভ কম্বিনেশন দিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে বেশ মজার, সেটা হচ্ছে তোমার এই, এক মিনিট, সরি, একটা এইরকম সিচুয়েশন তৈরি হলো যেখানে ওভারঅল জিনিসটা হয়ে গেছে পজিটিভ। ব্যাপারটা কি হচ্ছে দেখো, এইটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, এই ইলেকট্রন ক্লাউডটা এই পুরোটা জুড়ে হয়ে গেল যখন পজিটিভ কম্বিনেশনটা নিচ্ছ। তা এটা হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার যখন পজিটিভ কম্বিনেশনটা নেওয়া হচ্ছে। এবার হয় না যখন তুমি ধরো এই একটা 1s অরবিটাল, তার সঙ্গে আর একটা 1s অরবিটাল তুমি জাস্ট মাইনাসটাকে করবে, এটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারো, এইটা প্লাস, এখানে প্লাস লিখলে এটা হলো মাইনাস। মানে আমি প্লাস মাইনাস প্লাস যখন তুমি করছো, তার মানে বেসিক্যালি একটার সঙ্গে আরেকটা বিয়োগ করছো। তার মানে এটাকে তুমি এইরকম ভাবে ভাবতে পারো, এটা প্লাসের সঙ্গে মাইনাস তুমি যোগ করছো। যোগ করলে কি হবে, তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে যেটা হবে, এই যে দুটো নিউক্লিয়াস আছে, এই দুটো নিউক্লিয়াসের মাঝে তোমার পুরোটাই প্রায় জিরো হয়ে যাচ্ছে। মানে আমি যদি ওভারঅল ছবিটাকে আঁকার চেষ্টা করি, হ্যাঁ প্লাসের সঙ্গে মাইনাস, তখন এই মাঝে ইলেকট্রন ক্লাউড প্রায় কিছু থাকবেই না। এই দিকে একটা ইলেকট্রন ক্লাউড তোমার চলে এলো, আর এই দিকে একটা ইলেকট্রন ক্লাউড চলে এলো। মানে বেসিক্যালি কি হচ্ছে, এখানে একটা আরেকটাকে ক্যান্সেল আউট করছে। এইটা ধরো তোমার প্লাস হিসেবে আছে, এটা তোমার মাইনাস হিসেবে আছে। তাহলে এক্ষেত্রে যেমন অ্যাডিটিভ হয়ে যাচ্ছে জিনিসটা,
হ্যাঁ, তাহলে এইটা নিউক্লিয়াস আছে, এটা নিউক্লিয়াস আছে, তাহলে ওভারঅলটা তোমার পজিটিভ হলো। এটা হচ্ছে তোমার এইটা। আর এক্ষেত্রে যদি তুমি কনসিডার করো, দেখো এখানে হচ্ছে এই দুটো নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন ক্লাউডটা নেই, তাহলে এইটা হয়ে গেল এই যে দুটো নিউক্লিয়াসের মাঝে যদি ইলেকট্রন ক্লাউড চলে আসে তার একটা বন্ডিং। এবং ইন কেস অফ bonding molecular orbital, there must be higher electron density in between two nuclei, এটা। আর ইন কেস অফ অ্যান্টি বন্ডিং এমও, ইলেকট্রন ডেন্সিটি in between two nuclei ডিক্রিজেস। তার মানে প্রথমটা হচ্ছে ইনক্রিজ করবে আর পরেরটা কিন্তু ডিক্রিজ করবে। তাহলে বন্ডিং হলে ইনক্রিজ করে আর অ্যান্টি বন্ডিং হলে তোমার ডিক্রিজ করে। আচ্ছা আচ্ছা, এবারে দেখো এইখানে যেটা হলো যে এই অরবিটালগুলো মুখোমুখি ওভারল্যাপ করলো। তাহলে যদি মুখোমুখি ওভারল্যাপ হয় তাহলে একে বলে সিগমা বন্ডিং বা সিগমা অ্যান্টি বন্ডিং। তাহলে যাই হোক না কেন, যা কিছু হচ্ছে তার মুখোমুখি হচ্ছে, তাহলে মুখোমুখি ওভারল্যাপ হলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সিগমা বন্ডিং। তাহলে এই হেড অন ওভারল্যাপ গিভস সিগমা বন্ড। এটাকে তুমি এইরকম ভাবে লিখলে সিগমা বন্ড এটা। আর পরবর্তীকালে পাশাপাশি ওভারল্যাপ যদি হয়, সাইড ওয়াইজ ওভারল্যাপ যদি হয়, গিভস কি তোমার পাই বন্ড দেবে, বা এটাকে তুমি লিখলে এইরকম ভাবে তোমার পাই বন্ড দেবে। তাহলে দেখো যদি তোমার মুখোমুখি ওভারল্যাপ হয় তখন সিগমা বন্ড তৈরি হয়, পাশাপাশি ওভারল্যাপ হলে পাই বন্ড তৈরি হয়। তাহলে এই পার্টিকুলার কেসে তুমি এস অরবিটাল যখন ইনভলভ হলো তাদের সবসময় মুখোমুখি যা ঘটার ঘটবে সেই মতো করে সিগমা বন্ড তৈরি হবে। আচ্ছা আচ্ছা, এবারে তুমি দেখো, ধরো এখানে আমি কি করলাম, এস অরবিটালের মধ্যে ওভারল্যাপ করলাম, মানে আমি মূলত দুটো পার্টিসিপেটিং অ্যাটমিক অরবিটাল একটা সাইগে নাম দিয়েছি বটে, কিন্তু সাইগেটাও ওয়ান এস অরবিটাল, সাইবিটাও ধরো ওয়ান এস অরবিটাল। তার ক্ষেত্রে তুমি সবসময় মুখোমুখি ওভারল্যাপ হবে, সেখানে সেক্ষেত্রে সিগমা বন্ড তৈরি হবে, এবং সিগমা বন্ডিং তৈরি হলে দুজনের মধ্যে ইলেকট্রন ডেন্সিটিটা বেড়ে যাবে। অ্যান্টি বন্ডিং হলে দুটো নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন ডেন্সিটি তোমার কমে যাবে। তাহলে আর বন্ডিং এর জন্য দুটো অ্যাটমিক অরবিটালের পজিটিভ কম্বিনেশন তোমাকে নিতে হচ্ছে, আর অ্যান্টি বন্ডিং এর জন্য নেগেটিভ কম্বিনেশনটা তোমার নিতে হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি চলে এসো যে তোমার বন্ডিং ইনভলভিং পি অরবিটাল যদি হয়, বন্ডিং ইনভলভিং পি অরবিটাল। আচ্ছা, পি অরবিটালের ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, ধরো সবসময় না মলিকুলার অ্যাক্সিস যেটা একটা মূলত ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে মলিকুলার অ্যাক্সিসটাকে বলা হয় তোমার জেড অ্যাক্সিসটা ধরা হয়, মানে জেড অ্যাক্সিসটাকে মলিকুলার অ্যাক্সিস ধরা হয়। ঠিক আছে? তাহলে এবারে তুমি যদি পি জেড অরবিটালটা ধরো, ধরো এইটা একটা, আমি এইভাবে না করে এইরকম ভাবে লিখছি, ধরো তোমার যদি এই ডিরেকশনটাকে তুমি জেড ডিরেকশন বলো। আচ্ছা আমি এক সেকেন্ড আগে ছবিটাকে আঁকি। তখন এইটা হচ্ছে তোমার এই যে এই ডিরেকশনটা হচ্ছে তোমার জেড ডিরেকশন। হ্যাঁ, এটা হচ্ছে প্লাস জেড ডিরেকশন। হ্যাঁ, এই ডিরেকশন তোমার জেড ডিরেকশন বলছে। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো, আমি যখন যখন এ অরবিটাল বলেছিলাম, জেড মানে পি অরবিটাল বলেছিলাম, তখন প্লাস এইটা যদি এই দিকটা যদি প্লাস জেড ডিরেকশন তুমি ধরো, তাহলে প্লাস জেড এর দিকে এটা প্লাস ধরতে হয়, আর মাইনাস জেড এর দিকে এটা মাইনাস ধরতে হবে সাইনটা। মনে পড়ছে? ধরো আমি এইরকম ভাবে যদি ছবিটাকে আঁকতাম, এইটা এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, এটা যদি জেড ডিরেকশন হতো, তাহলে এ অরবিটাল গুলো কেমন দেখতে, পি জেড অরবিটালটা কেমন দেখতে? তাহলে এইখানে একটা তোমাকে হাফ সার্কেল আঁকতে হয়, এখানে একটা হাফ সার্কেল আঁকতে হয়, উপরটা প্লাস নিচেটা মাইনাস। এটা তো পি জেড অরবিটাল, মনে পড়ছে তো এটা? তাহলে এবারে আমি এখানে কি করেছি, এই যে ডিরেকশনটা যদি জেড ডিরেকশন বলি, তাহলে এইটা প্লাস হলো এটা মাইনাস হলো। আচ্ছা, এবারে খেয়াল করে দেখো,
যখন তোমার যখন তোমার তোমার এর সাথে যদি এই রকম কোনো একটা ওভারল্যাপ হয়, এদিকটা প্লাস এদিকে মাইনাস, অর্থাৎ প্লাস সাইন যদি পাশাপাশি থাকে, তাহলে আলটিমেটলি কি তৈরি হবে? আলটিমেটলি এটা তৈরি হবে, এই যে ধরো এই যে ডিরেকশনটা আমি কথা বলছি, এইখানে একটা নিউক্লিয়াস আছে, এখানে একটা নিউক্লিয়াস আছে, তখন কি হচ্ছে না, এই দিকে ইলেকট্রন ডেনসিটিটা কমে গেল, এইদিকে ইলেকট্রন ডেনসিটিটা কমে গেল, যা ইলেকট্রন ডেনসিটি সব হচ্ছে মাঝেতে তোমার বেড়ে গেল। তাহলে এই মাঝখানটা প্লাস, এদিকে মাইনাস, এদিকে মাইনাস, এই দেখো প্লাস প্লাস জুড়ে গিয়ে মাঝখানে ইলেকট্রন ডেনসিটিটা বেড়ে গেছে, আর দুপাশে ইলেকট্রন ডেনসিটিটা কমে গেছে। তাহলে এইটা কিন্তু তোমার তৈরি হচ্ছে সিগমা বন্ডিং। সিগমা বন্ডিং তৈরি হচ্ছে ইনভলভিং পি জেড অরবিটাল। এই পি জেড অরবিটাল সাথে ওভারল্যাপ করে তুমি সিগমা বন্ডিংটা পাচ্ছ। এটা কিন্তু খেয়াল করে দেখো, এখানে যদি এইটাকে তুমি জাস্ট সাই বলো, সাই অফ পি জেড অরবিটাল বলো, তাহলে এইটা তো মাইনাস সাই অফ পি জেড অরবিটাল। তার কারণটা কি, ডান দিকে প্লাস হলে পজিটিভ, মানে যখন এটা ধরো পি জেড অরবিটাল যখন বলছো, তাহলে প্লাস জেড ডিরেকশনে পজিটিভ সাইন আর মাইনাস জেড ডিরেকশনে নেগেটিভ সাইন। তুমি যদি এই দিকের ডিরেকশনটাকে তুমি জেড ডিরেকশন বলো, তাহলে ডান দিকটা হলে পজিটিভ, ডান দিকটা হলে তোমার প্লাস জেড ডিরেকশন, আর বাঁ দিকটা হলে মাইনাস জেড ডিরেকশন। তাহলে প্রথম যে অরবিটালটা, সেটা দেখো প্লাস জেডের দিকে প্লাস আছে, মাইনাস জেডের দিকে মাইনাস আছে, তাহলে এটা যদি পিজের অরবিটাল হয়, তাহলে যার ক্ষেত্রে হচ্ছে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে আর মাইনাসটা প্লাস হয়ে গেছে, সেটা বেশিক্যালি মাইনাস পিজের অরবিটাল। তাহলে এই পার্টিকুলার কেসে তুমি অ্যাকচুয়ালি কি হয়েছে, যে সাই এর সঙ্গে সাই বি বিয়োগ করলে তবে তোমার বন্ডিং পাওয়া যাচ্ছে। এইটা কিন্তু এই তোমাদের বইয়ে সব ভুল আঁকা থাকে। বইয়ে যা জেনারেলি বলে দেয় যে পজিটিভ কম্বিনেশন মানে বন্ডিং, নেগেটিভ কম্বিনেশন মানে অ্যান্টি বন্ডিং। না, মোটেই না। এস অরবিটাল যদি ইনভলভ থাকে তাহলে পজিটিভ কম্বিনেশন মানে বন্ডিং, নেগেটিভ কম্বিনেশন মানে অ্যান্টি বন্ডিং। কিন্তু যখন তখন পি অরবিটাল দিয়ে যখন সিগমা বন্ড তুমি তৈরি করবে, তখন দেখো তোমার নেগেটিভ কম্বিনেশন কিন্তু তোমার অ্যাকচুয়ালি বন্ডিং দিল। তাহলে পি জেডটা দেখো, আমি যেটা আবার বলছি, যে ডান দিকটা যদি তোমার পজিটিভ জেড ডিরেকশন হয়, তাহলে বাঁ দিকটা হচ্ছে মাইনাস জেড ডিরেকশন। তাহলে ডান দিকটা যদি মানে আমি এই দেখো নর্মাল পিজের অরবিটাল কেমন দেখতে, এই যে পিজের অরবিটালতে জেড যখন প্লাস, তখন সেটা মানে পজিটিভ জেড ডিরেকশনের দিকে ওটা প্লাস সাইন, আর নেগেটিভ জেড ডিরেকশনের দিকে ওটা হচ্ছে মাইনাস সাইন। তাহলে এটা পজিটিভ জেড ডিরেকশনে প্লাস সাইন আর নেগেটিভ জেড ডিরেকশনে মাইনাস সাইন, এটা নর্মাল পিজের অরবিটাল হলো। কিন্তু যখনই তুমি পজিটিভ জেড ডিরেকশনে মাইনাস সাইন আর নেগেটিভ জেড ডিরেকশনে প্লাস সাইন করছো, অর্থাৎ এই প্লাসটা মাইনাস আর মাইনাসটাকে প্লাস করছো, এটা অ্যাকচুয়ালি কিন্তু পিজের অরবিটাল নয়, নেগেটিভ অফ দ্য পিজের অরবিটাল। এবার তাদের মধ্যে যোগ করেছো, যোগ করলে কি হচ্ছে, আলটিমেটলি দেখো সাই পিজেড প্লাস মাইনাস সাই পিজেড, তার মানে আলটিমেটলি তুমি বিয়োগ করলে, তাহলে বিয়োগটা তোমাকে বন্ডিং দিল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে ওয়ান এস এর ক্ষেত্রে এইটাও প্লাস এটাও প্লাস বলে তোমার পজিটিভ কম্বিনেশনটা বন্ডিং দেয়। ঠিক আছে, মানে এই পার্টিকুলার কেসে সাই এ প্লাস সাই বি এইটা তোমার বন্ডিং দিল, আর সাই এ মাইনাস সাই বি তোমার অ্যান্টি বন্ডিং দিল। কিন্তু যখন পি অরবিটাল ইনভলভ করে তুমি সিগমা বন্ড তৈরি করবে, তখন সাই এ মাইনাস সাই বি অর্থাৎ নেগেটিভ কম্বিনেশনটা বন্ডিং দিচ্ছে। আবার উল্টো দিকে দেখো, যদি তুমি এইরকম করে করতে, এই ধরো প্লাস, এই হচ্ছে মাইনাস, তার সঙ্গে তুমি নিলে কি, হ্যালো শুনতে পাচ্ছ আমার কথা তো? হ্যাঁ, তারপরে দেখো এইটা মাইনাস এইটা প্লাস যখন তুমি করছো, মানে এটা 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 যেমন আছে এটা তেমন আছে, তখন কি হচ্ছে, এইটাও যদি তোমার সাই টু পি জেড অরবিটাল হয়, এটাও তোমার সাই পি টু পি জেড অরবিটাল। কারণ এই ডিরেকশন যদি তোমার প্লাস জেড ডিরেকশন তুমি ধরো, দেখো প্লাস জেড ডিরেকশনের দিকে পজিটিভ সাইন, মাইনাস জেড ডিরেকশনের দিকে নেগেটিভ সাইন। এক্ষেত্রে প্লাস জেড ডিরেকশনের দিকে পজিটিভ সাইন, মাইনাস জেড ডিরেকশনের দিকে নেগেটিভ সাইন। এই দুটো তুমি লিনিয়ার কম্বিনেশন নিচ্ছ। নিলে কি হবে, দেখো এখানে প্লাস আর মাইনাস পাশাপাশি এসেছে, মানে তাহলে তখন কি হবে, এই যে দুটো নিউক্লিয়াস, এই দুটো নিউক্লিয়াসের মাঝে ইলেকট্রন ডেনসিটিটা কমে যাবে। ইলেকট্রন ডেনসিটিটা কমে গিয়ে এই দিকে তোমার একটা এই মাইনাস হলো, আর এইটা এই দিকে হচ্ছে তোমার বেসিক্যালি প্লাস হলো। এইটা হচ্ছে তোমার অ্যান্টি বন্ডিং তৈরি হলো।
তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে দেখো এই যে কম্বিনেশনটা হচ্ছে সেখানে বেসিক্যালি কিন্তু সাই এ প্লাস সাই বি হচ্ছে, এইটা কিন্তু তোমার এই পার্টিকুলার কাছে অ্যান্টি বন্ডিং দিচ্ছে। তাহলে পি জেড অরবিটাল যখন ইনভলভ হবে তখন কিন্তু তোমার ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, যে নেগেটিভ কম্বিনেশনটা বন্ডিং দেয়, পজিটিভ কম্বিনেশনটা হচ্ছে অ্যান্টি বন্ডিং দেয়। তোমাদের সমস্ত বইয়ে কিন্তু এটা ভুল আছে। তুমি দেখবে জেনারেলি যে ছায়া প্রকাশনী বলো আর এনসিআরটির বইই বলো, সবসময় জেনারেলি লিখে দিই পজিটিভ কম্বিনেশন মানে বন্ডিং, নেগেটিভ কম্বিনেশন মানে অ্যান্টি বন্ডিং। মোটেই না। এস অরবিটাল হলে পজিটিভ কম্বিনেশন বন্ডিং, নেগেটিভ কম্বিনেশন অ্যান্টি বন্ডিং দেবে। আর পি অরবিটাল হলে কিন্তু পজিটিভ কম্বিনেশনটা অ্যান্টি বন্ডিং আর নেগেটিভ কম্বিনেশনটা বন্ডিং দেবে। ঠিক আছে, আমি এটা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো যেটা কথা, যে মলিকুলার অ্যাক্সিস তো জেড ডিরেকশন। এবারে মলিকুলার অ্যাক্সিস যদি তোমার ধরে নাও এইটা যদি মলিকুলার অ্যাক্সিস হয়, এবার এইটা একটা সেন্টার আছে, এখানে একটা সেন্টার আছে, এইটা মলিকুলার অ্যাক্সিস মানে এটা হচ্ছে জেড ডিরেকশন, জেড ডিরেকশন। এবারে তোমার ধরো এই পারপেন্ডিকুলার ডিরেকশনটা, এই পারপেন্ডিকুলার ডিরেকশনটাকে তুমি কনসিডার করো, এইটা এইটা যদি তোমার লেসে এক্স ডিরেকশন হয়, এইটা যদি পিএক্স অরবিটাল হয়, এটা যদি পিএক্স অরবিটাল হয়, এইটা প্লাস ধরো, এটা মাইনাস ধরো, এটা প্লাস ধরো, এটা মাইনাস ধরো, আমি এই ডিরেকশনটাকে আমি এক্স ডিরেকশন বলছি। মানে এক্ষেত্রে এই যে ডিরেকশনটা, এই ডিরেকশনটা এইটা হচ্ছে তোমার এক্স ডিরেকশন ধরছি। দেখো খেয়াল করে এখানে দুটো পিএক্স অরবিটাল কি হচ্ছে, পাশাপাশি আসছে। তাহলে এইটা একটা অ্যাটমের পিএক্স অরবিটাল, এটা অ্যাটমের পিএক্স অরবিটাল, তাহলে জেড ডিরেকশন বরাবর তো মানে মুখোমুখি তো, মানে আমি হাতে করে দেখাতে পারলে তুমি বুঝতে পারবে। তো তুমি তিনটে পারপেন্ডিকুলার ডিরেকশন কনসিডার করো, তাহলে জেড জেড তারা নয় মুখোমুখি ওভারল্যাপ করতে পারে। তাহলে জেড জেড মুখোমুখি ওভারল্যাপ করলে তুমি মানে আঙুল নিয়ে খেলো, তিনটে আঙুলকে পারপেন্ডিকুলারলি দেখো, দুটো আঙুলকে মুখোমুখি ঠেকাতে পারবে, কিন্তু বাকি যে দুটো আঙুল দেখো তারা প্যারালাল থাকছে, আর অন্য দুটো অন্যভাবে প্যারালাল থাকে। দুটো বুড়ো আঙুল তারা তোমার তার মতো করে প্যারালাল থাকছে, যে সেকেন্ড যে ফিঙ্গারটা তারা তাদের মতো করে প্যারালাল থাকছে, আর থার্ড ফিঙ্গারটা তারা মুখোমুখি ওভারল্যাপ হতে পারছে। তাহলে এই পার্টিকুলার কেসটা যখন তুমি দেখবে তখন ওভারঅল যখন হবে তখন কি হবে, তখন যেটা হবে যে এই যদি সেন্টার হয়, এই যদি সেন্টার হয়, দেখো প্লাস প্লাস পজিটিভ কম্বিনেশন মানে হচ্ছে উপরটা তোমার প্লাস হয়ে গেল, আর মাইনাস মাইনাস তারা হচ্ছে মাইনাস করবে। এই দুটো মাইনাস যোগ হয়ে একটা বড় মাইনাস হলো, দুটো প্লাস যোগ হয়ে একটা বড় প্লাস হলো। তাহলে এইটা যেটা তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে পাই বন্ডিং। এটা আর যদি তুমি উল্টোটাকে করতে, ধরো এই পার্টিকুলার কেসই আমি করছি, তোমার এই এইটা প্লাস এটা মাইনাস, আর পাশের যে আরেকটা সেন্টার আছে এইটা মাইনাস এটা প্লাস, মানে এই পার্টিকুলার কেসে কি হলো, এখানে এখানে কিন্তু এই যে বন্ডিংটা হলো পাই বন্ডিং এর ক্ষেত্রে, এটা দেখো দুটোকে একদম তুমি জাস্ট যোগ করেছো, মানে যেমন সাইন আছে তুমি যোগ করেছো, এক্ষেত্রে কিন্তু পজিটিভ কম্বিনেশন, মানে এক্ষেত্রে সাই এ প্লাস সাই বি, এইটা কিন্তু তোমার বন্ডিং পাই বন্ডিং দিল। এবার এই পরেরটা যখন হচ্ছে দেখো সাই এ মাইনাস সাই বি কিন্তু হচ্ছে, কারণ এইটা প্লাস হলে এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস যদি হয়ে যায়, তার ক্ষেত্রে এটা হবে এই যে এটা নেগেটিভ কম্বিনেশন হলো, তখন কি হবে, তখন হচ্ছে দেখো এরা একে অপরকে অ্যাজিভ জন্য রিপেল করছে, রিপেল করলে এই যদি সেন্টার হয়, এই যদি সেন্টার হয়, এইটা এদিকে চলে গেল, এটা এদিকে চলে গেল, এটা প্লাস এটা মাইনাস দিয়ে, আর এক্ষেত্রে এইটা এদিকে চলে গেল, এটা এদিকে চলে গেল, এটা মাইনাস এটা প্লাস দিলে এটা হচ্ছে পাই অ্যান্টি বন্ডিং হলো এইটা। আচ্ছা, সিমিলার সিচুয়েশন হচ্ছে তোমার সিচুয়েশন ফর পি ওয়াই অরবিটাল, মানে আমি পি জেড অরবিটাল গুলো মুখোমুখি ওভারল্যাপ করছে, সেইখান থেকে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার সিগমা বন্ড। আর যখনই পি জেড মুখোমুখি ওভারল্যাপ করতে পারলো, পি এক্স দুটো তারা পাশাপাশি ওভারল্যাপ করবে, তারা প্যারালাল হচ্ছে, আবার পি ওয়াই দুটো তারাও পাশাপাশি ওভারল্যাপ করছে, করে তোমার পাই বন্ডিং দিচ্ছে। তাহলে দেখো খেয়াল করে, যখন তোমার এই পাই বন্ড যখন তৈরি হয়েছে, পজিটিভ কম্বিনেশনটা বন্ডিং দিচ্ছে, পাই বন্ডিং দিচ্ছে, নেগেটিভ কম্বিনেশনটা তোমার পাই অ্যান্টি বন্ডিং দিচ্ছে। যেমন এক্স অরবিটালের ক্ষেত্রে হবে, তেমন তোমার কিন্তু পি এক্স অরবিটালের ক্ষেত্রে হবে, ঠিক একই সিচুয়েশন হচ্ছে পি ওয়াই অরবিটালের ক্ষেত্রে হবে। আচ্ছা, আচ্ছা, এক্ষেত্রে খেয়াল করে দেখো এই যে দুটো নিউক্লিয়াসের মধ্যে কোনো ইলেকট্রন ডেন্সিটি নেই, মানে এর ক্ষেত্রে হচ্ছে নোড নেই, এর ক্ষেত্রে
কোনো নোড নাই। নোড থাকা মানে হচ্ছে যে যেখানে ইলেকট্রন ডেনসিটি 0 হয় তাকে নোড বলে। আর এর ক্ষেত্রে দুটো নিউক্লিয়াসের মধ্যে তোমার এই যে পার্টিকুলার জায়গাটায় তোমার দেখো ইলেকট্রন ডেনসিটি নাই মানে হচ্ছে মানে ওয়ান নোড আছে, এখানে একটা নোড আছে। তাহলে নোডের সংখ্যা না থাকলে সেটা স্টেবল হয়, নোড বাড়লে কিন্তু সেটা আনস্টেবল হয়। এটা এই পার্টিকুলার কেসে দেখো তোমার যথারীতি নো নোড, ইলেকট্রন ডেনসিটির মাঝে হচ্ছে কোনো নোড নেই, কিন্তু হয় অ্যান্টি বন্ডিং এর ক্ষেত্রে দেখো তোমার নোড আছে। আর এই পার্টিকুলার কেসে কিন্তু একটা নোডাল প্লেন আছে। হ্যাঁ, মানে কথা যে মলিকুলার অ্যাক্টিভ বরাবর কিন্তু নোডাল প্লেন আছে। এক্ষেত্রে কিন্তু দেখো তোমার আবার একটা এই নোডাল প্লেন আছে, অর্থাৎ এই প্লেন বরাবর কিন্তু তোমার ইলেকট্রন ডেনসিটিটা নেই আর কি। এটা তো দেখো, আচ্ছা এবারে আমি যেমন দুটো এস অরবিটাল এবং দুটো পি অরবিটালের ক্ষেত্রে বন্ডিং বা অ্যান্টি বন্ডিংটা দেখলাম, আবার একটা এস এর সঙ্গে একটা পি এরও কম্বিনেশন হতে পারে। ধরো এস এর সঙ্গে পি জেড, তাদের কম্বিনেশন তুমি এইরকম ভাবে করতে পারো। ধরো একটা এস অরবিটাল নিলে, ধরো না 2s অরবিটাল, সেইটা ওভারঅল তুমি একটা, আচ্ছা আমি আমি আচ্ছা 1s অরবিটালই বলি, 2s অরবিটাল হলে আবার কঠিন হয়ে যাবে। 1s অরবিটালের কথা বলছি, ধরো একটা 1s অরবিটাল, সেটা ধরো পজিটিভ হলো। আর এবার তার সঙ্গে যোগ করছো ধরো তোমার এক মিনিট, বাঁদিকে তুমি পি জেড দেখা, এটা প্লাস এটা মাইনাস, এটা হচ্ছে তোমার পি জেড অরবিটাল। তার সঙ্গে যোগ করছো ধরে নাও একটা এস অরবিটাল, এস অরবিটাল অ্যাজ এ হোল ধরে নাও প্লাস। এটা এটা 1s ধরলে তাহলে হচ্ছে প্লাস হবে, আর 1s যদি না হয় তাহলে কিন্তু মানে 2s হলে আবার ভেতরে প্লাস বাইরে মাইনাস এরকম তোমাকে ধরতে হয় আর কি, সেটা আবার অনেক ঝামেলা আছে। সেই মতো করেই করবো, আচ্ছা সেই মতো করেই করি তাহলে। আসলে বইয়ে এত ভুল থাকে না, এটা হচ্ছে সমস্যা হয়ে যায়। তাহলে আমি 2s অরবিটালের সঙ্গে 2p জেড অরবিটাল তাদের ওভারল্যাপের কথা বলছি। আচ্ছা 2s অরবিটালটা মনে আছে কিনা দেখো খেয়াল করে, 2s অরবিটাল কিন্তু এটা তোমার 2s অরবিটালের ক্ষেত্রে এই মাঝখানটা প্লাস থাকে, আর বাইরেটা কিন্তু তোমার মাইনাস থাকে। এটা তার সাথে তুমি যোগ করছো কাকে, এটা পি জেড অরবিটাল, ধরো এটা প্লাস আর মাইনাস, এটা তুমি নিলে, এটা হচ্ছে 2p জেড অরবিটাল। আচ্ছা করলে কি হবে দেখো, ওভারঅল যখন তুমি জিনিসটাকে দেখবে তখন হচ্ছে যে এই এরা দুজন এই যে নেগেটিভ নেগেটিভ জুড়ে গেল, জুড়ে গিয়ে তোমার একটু ইলেকট্রন ডেনসিটি এই দুটো সেন্টারের মাঝে করে তুমি দেখো এই নেগেটিভ আর এই নেগেটিভ করে জুড়ে যাচ্ছে, জুড়ে গিয়ে হচ্ছে ওভারঅল যখন ছবিটা তুমি দেখবে যে এই দুটো নিউক্লিয়াসের মধ্যে এইখানে একটা ইলেকট্রন ডেনসিটি তোমার বেসিক্যালি বেড়ে গেল, ওভারঅল জিনিসটা তোমার নেগেটিভের মতো হলো। আর তারপরে এই দিকে একটুখানি পার্ট তোমার পজিটিভ রইল। এটা মানে এখানে আমার 2s অরবিটালের বাইরেটা তো নেগেটিভ, একদম ভেতরটা পজিটিভ আছে, কিন্তু ভেতরটা আমি এখানে ইগনোর করছি, বাইরেটা হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভ কম্বিনেশন হলে ওভারঅল তোমার একটা জায়গা নেগেটিভ হয়ে গেল, আর তারপরে এদিকে যদি পজিটিভ পার্ট থাকে, পজিটিভ পার্টের মতো তোমার থেকে গেল। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি বন্ডিং, বন্ডিং এবং এটা হচ্ছে সিগমা বন্ডিং হবে, কারণ এখানেও তোমার মুখোমুখি ওভারল্যাপটা হচ্ছে। এক্ষেত্রে এবার যদি উল্টে দিতে, যদি এরকম করতে 2s মাইনাস 2p জেড করতে, তাহলে তোমার এটা সিগমা অ্যান্টি বন্ডিং দিত। তার মানে অরবিটালের সাইন আছে, সেম সাইনের অরবিটালগুলো তোমার যদি পাশাপাশি আসে, মানে তাহলে তোমার অ্যাকচুয়ালি ওভারল্যাপটা বেড়ে যাবে, বেড়ে গিয়ে বন্ডিং তৈরি হবে। আর ডিফারেন্ট সাইন তারা যদি পাশাপাশি আসে বা ওভারল্যাপ করে, তাহলে তোমার ইলেকট্রন ডেনসিটিটা কমে যাবে, তার অ্যান্টি বন্ডিং হবে। এইটাকে তুমি প্রথমে গুরুত্ব দেবে, যে এই যে অপোজিট সাইন ইলেকট্রন ডেনসিটি কমে গেল, সেম সাইন ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেল, সেম সাইন ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেল, অপোজিট সাইন ইলেকট্রন ডেনসিটি মাঝে কমে গেল, অপোজিট সাইন ইলেকট্রন ডেনসিটিটা কমে গেল। এই পার্টিকুলার কেসে দেখো সেম সাইন ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেল। হ্যাঁ, সেই মতো করে তোমাকে প্রথমে ঠিক করে নিতে হবে, তারপরে তুমি দেখবে যে অরবিটালের রেসপেক্টে ওটা প্লাস কম্বিনেশন না মাইনাস কম্বিনেশন। সেখানে প্রথমেই প্লাস কম্বিনেশন মানে বন্ডিং, আর মাইনাস কম্বিনেশন মানে অ্যান্টি বন্ডিং, এটা কিন্তু বলে দেবে না।
ঠিক আছে, প্রথমে তুমি এই ছবিগুলোকে আঁকবে, আঁকার পরে তুমি দেখবে কার ক্ষেত্রে কোন কম্বিনেশনটা লেগেছে। এস অরবিটালের ক্ষেত্রে সত্যি পজিটিভ কম্বিনেশন বন্ডিং দেয়, নেগেটিভ কম্বিনেশন অ্যান্টি বন্ডিং দেয়। আবার পিজেড অরবিটালকে ইনভলভ করে যখন তুমি জাস্ট সিগমা বন্ড তৈরি করছো, তখন নেগেটিভ কম্বিনেশনটা বন্ডিং দিল, পজিটিভ কম্বিনেশনটা অ্যান্টি বন্ডিং দিল। আবার যখন পিএক্স পিএক্স আর পিওয়াই পিওয়াই তারা জুড়ে গিয়ে তোমার পাই বন্ডিং পাই অ্যান্টি বন্ডিং দেবে, তখন পজিটিভ কম্বিনেশনটা পাই বন্ডিং দেবে, নেগেটিভ কম্বিনেশনে পাই অ্যান্টি বন্ডিং দেবে। আবার 2s এর সঙ্গে 2p যখন তুমি দিচ্ছ, তখন পজিটিভ কম্বিনেশন তোমাকে বন্ডিং দিল, নেগেটিভ কম্বিনেশন তোমাকে অ্যান্টি বন্ডিং দিচ্ছে অ্যান্ড সো অন। তাহলে এস আর পি অরবিটালকে ইনভলভ করে যে সমস্ত সিগমা বা পাই বন্ডগুলো তৈরি হচ্ছে, সেটা কি তুমি বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা। এবারে দেখো এইখানে যেমন এই সিগমা বন্ড বললাম, সিগমা বন্ডিং যদি হয় তাহলে কেমন হচ্ছে তুমি এটা দেখলে, এই যদি দুটো নিউক্লিয়াস থাকে, তাহলে আমি এস অরবিটাল বা পি অরবিটাল যাই তুমি কনসিডার করো না কেন, সেটা ধরো দুটো এস অরবিটাল হলে আমি এইরকম ভাবে লিখেছিলাম, দুটো এস অরবিটাল ওভারল্যাপের জন্য হলে এই মাঝখানটা প্লাস থেকে যাচ্ছে, এটা হচ্ছে তোমার মানে সিগমা বন্ডিংটা যখন তোমার কাদের মধ্যে হলো না, এস প্লাস এস মিলে যখন হলো আর কি এইটা, বা পি প্লাস পি মিলেও হচ্ছে মাঝখানটায় তুমি দেখবে যে কোনো এ থাকে সিগমা বন্ডিং ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার ধরো 1s প্লাস 1s এর কম্বিনেশন করে। আর ধরো 2pz প্লাস 2pz তাদের যে কম্বিনেশন 2pz প্লাস 2pz মানে এখানে বেসিক্যালি 2pz মাইনাস 2pz, সেটা তোমার সেটা হচ্ছে তোমার বন্ডিং দিচ্ছে, তখন জিনিসটা কেমন দেখতে হয়েছিল মনে আছে? এইটা এইরকম দেখতে হলো, মাঝখানটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এইটা। এবারে কথা কেটা হচ্ছে যে তুমি যদি এই যে জেড ডিরেকশন বরাবর একটা প্লেন টানো, এই জেড ডিরেকশন বরাবর প্লেন থাকে, তার মানে অ্যালং দ্য মলিকুলার অ্যাক্সিস there is no নোডাল প্লেন। দেখো তাদের মধ্যে কোনো নোডাল প্লেন নেই, মানে নোডাল প্লেন নেই মানে হচ্ছে এই বরাবর ইলেকট্রন ডেনসিটি জিরো হয়ে গেছে মলিকুলার অ্যাক্সিস বরাবর, সেটা তুমি পাচ্ছ না। আর এবার তুমি এখানে পাই বন্ডিং এ এসো, পাই বন্ডিং এর ক্ষেত্রে কেমন হচ্ছে, বন্ডটা তৈরি হওয়ার পরে আমি কি দেখলাম না, উপরটা তোমার প্লাস হয়ে গেল আর নিচটা হচ্ছে মাইনাস হয়ে গেল। এই যে ছবিটা আমি তোমাকে দেখিয়েছিলাম, দেখো এই যে এটা হলো এটা হলো। এবার এই পার্টিকুলার কেসে দেখো এই যে প্লেন বরাবর, এই যে প্লেনটা যেটা হচ্ছে মলিকুলার অ্যাক্সিস আর কি, তাহলে এই বরাবর ইলেকট্রন ডেনসিটি নেই, তার মানে দেয়ার ইজ অনলি ওয়ান নোডাল প্লেন along the molecular axis। তাহলে পাই বন্ডিং এর ক্ষেত্রে দেয়ার ইজ অনলি ওয়ান নোডাল প্লেন অ্যাবাউট দ্য মলিকুলার অ্যাক্সিস। তার মানে এই মলিকুলার অ্যাক্সিস বরাবর, অর্থাৎ এই যে মলিকুলার অ্যাক্সিস মানে হচ্ছে এই যে বরাবর মানে অ্যাকচুয়ালি ধরো হাইড্রোজেন মলিকুল তুমি কনসিডার করছো, এখানে একটা হাইড্রোজেন অ্যাটম বসানো আছে, এখানে হাইড্রোজেন অ্যাটম বসানো আছে, তাদের কানেকশন লাইনটা হচ্ছে মলিকুলার অ্যাক্সিস। ঠিক আছে, বা এখানে ধরো একটা অ্যাটম বসানো আছে, এখানে একটা অ্যাটম বসানো, তাহলে তুমি হয়তো কার্বন কার্বন বন্ড তুমি কনসিডার করছো, তার যে পাই বন্ড, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন বন্ড আছে, এই বরাবর একটা সিগমা বন্ড ছিল হয়তো, যেটা হচ্ছে মলিকুলার অ্যাক্সিস। হ্যাঁ, সেই বরাবর তুমি দেখতে পাচ্ছ একটা নোডাল প্লেন রয়ে গেছে। নোডাল প্লেন মানে হচ্ছে একটা প্লেন যেখানে ইলেকট্রন ডেনসিটিটা শূন্য, এটা। আর একটা বন্ডিং হয় যাকে বলে ডেল্টা বন্ডিং। ডেল্টা বন্ডিং হচ্ছে এটা হয় কি করে, ডিউ টু ওভারল্যাপ অফ ডি অরবিটাল। আচ্ছা, ওভারল্যাপ অফ ডি অরবিটাল, ধরো ডি অরবিটাল একটা আমি আঁকছি তোমার, এটা একটা ডি অরবিটাল, একটা ডি অরবিটাল, ধরো প্লাস প্লাস মাইনাস মাইনাস, তার সাথে তুমি এই প্লাস প্লাস মাইনাস মাইনাস তুমি ওভারল্যাপ করছো, ওভারল্যাপ করছো। বা অন্যভাবে বলতে গেলে এটা ঠিক এইরকম ভাবে দেখালে তোমার একটু অসুবিধা হবে, আমি অন্যভাবে দেখাচ্ছি এটাকে, মানে এক সেকেন্ড দাঁড়াও। এটাকে তুমি ওই একই রকম লেখো, এটাকে প্লাস করো, এটা প্লাস করো, এটা মাইনাস করো, এটা মাইনাস করো, এটা ধরো এটা একটা ধরে ধরে না এটা ডি এক্স ওয়াই অরবিটাল, এটা তোমার ডি এক্স ওয়াই অরবিটাল। এবারে একটার একটা ঘাড়ে চাপিয়ে দাও, ঘাড়ে চাপিয়ে দাও মানে হচ্ছে এই লোবের সঙ্গে এই লোব, এই লোবের সঙ্গে এই লোব, এই লোবের সঙ্গে এই লোব, এই লোব, মানে বেসিক্যালি এইখানে যেমন ওভারল্যাপ হচ্ছে,
এই দুটো ওভারল্যাপ হচ্ছে, এইটা ওভারল্যাপ হচ্ছে, তো এইটা ওভারল্যাপ হচ্ছে। এটা মানে আমি যেটা বলছি তুমি এটা সাইড থেকে দেখো, সাইড থেকে দেখলে কি হবে, এইটার ঘাড়ে এটা পড়ছে, এইটার ঘাড়ে এটা পড়ছে, এইটার ঘাড়ে এটা পড়ছে, এইটার ঘাড়ে এটা পড়ছে। এবারে যখন আলটিমেটলি জিনিসটা তৈরি হলো, তৈরি হলে কেমন দেখতে হলো, এই 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 উপরটা ধরো এরকম দেখতে, আমি উপরটাকে জাস্ট এইরকম করে মানে বোল্ড করে আঁকলাম, যেটা তোমার খাতার প্লেনের সামনের দিকে আছে এইটা, আর তার ভেতরের দিকে একটা আছে, ভেতরের দিকটাকে তো আমি লাল দিয়ে আঁকছি, এটা হচ্ছে তোমার পিছনের দিকে আর কি, ধরো পিছনের দিকে আছে এটা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে তুমি দেখতে পাবে যে এই ধরো এই বরাবর একটা প্লেন থাকছে আর এই বরাবর একটা প্লেন থাকছে, অর্থাৎ দেয়ার আর টু নোডাল প্লেনস, নোডাল প্লেন, এরা হচ্ছে তোমার দিচ্ছে ডেল্টা বন্ডিং। তার মানে ডি অরবিটাল ওভারলাইয়ের জন্য ডেল্টা বন্ড তৈরি। তাহলে সিগমা বন্ড, পাই বন্ড, ডেল্টা বন্ড, এই ক্লাসিফিকেশনটা হচ্ছে কি করে না, তোমার একটা নোডাল প্লেন থাকলে সিগমা বন্ড, দুটো নোডাল প্লেন থাকলে পাই বন্ড, আর তিনটে নোডাল প্লেন থাকলে হচ্ছে ডেল্টা বন্ড। তাহলে সিগমা বন্ড, পাই বন্ড, ডেল্টা বন্ড, সিগমা বন্ডের ক্ষেত্রে একটা নোডাল প্লেন থাকে, পাই বন্ডের ক্ষেত্রে দুটো নোডাল প্লেন থাকে, আর ডেল্টা বন্ডের ক্ষেত্রে তোমার তিনটে নোডাল প্লেন থাকে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? হলো? ঠিক আছে, আচ্ছা। এবারে দেখো তোমার ধরো সিগমা বন্ডিং যখন, তখন ছবিটা তো এরকম বললাম, তোমার এই দুটো সেন্টার আছে, এটা মলিকুলার অ্যাক্সিস, ওভারঅলটাই হচ্ছে তোমার প্লাস, এইটা তো। তাহলে এর ক্ষেত্রে দেখো তোমার তোমার যদি কোন একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার করে নাও এইখানে, এটা যদি এক্স ওয়াই জেড পয়েন্ট হয়, আর মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, মানে এই পয়েন্টটাকে যদি ধরো বলো তুমি যদি এক্স ওয়াই জেড পয়েন্ট বলো, আর এইখানের পয়েন্টটাকে যদি তুমি বলো যে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড পয়েন্ট, তাহলে এইটাও প্লাস সাইন, এটাও প্লাস সাইন, ঠিক আছে, দুটি হচ্ছে তোমার একই সাইন। তাহলে একই সাইন থাকলে মানে তার মানে তুমি যদি এইটাকে বলো যে কোনো এদের ইনভার্সন সিমেট্রি আছে, তাহলে ইনভার্সন সিমেট্রি থাকলে একে বলা হয় জি টাইপ। যেমন আমি বলেছি না, এস অরবিটাল ডি অরবিটাল তারা জি টাইপ, পি অরবিটাল হচ্ছে তোমার ইউ টাইপ, তাহলে এই যে সিগমা বন্ডিংটা হচ্ছে জি টাইপ, ঠিক আছে। তাহলে ওই জন্য এই সিগমা বন্ডিং এর তোমার জি টাইপ হয়। আর যদি তোমার সিগমা অ্যান্টি বন্ডিং হয় তখন কেমন দেখতে ছিল, সিগমা অ্যান্টি বন্ডিং হলে আমি দেখবে এঁকেছিলাম যে এইখান থেকে তুমি এই দিকটা যদি তোমার প্লাস হয়ে যায়, এই দিকে এদিকটা হচ্ছে তোমার কি না মাইনাস, এটা। তাহলে দেখো এক্ষেত্রে যদি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট থেকে যাচ্ছে সাইন পাল্টে যাচ্ছে, এটা হচ্ছে তোমার ইউ টাইপ। তার মানে সিগমা বন্ডিংটা জি টাইপ হয়, সিগমা অ্যান্টি বন্ডিংটা ইউ টাইপ হয়। আচ্ছা, উল্টো দিকে আবার পাই বন্ডিংটা দেখো, পাই বন্ডিংটা কেমন দেখতে, পাই বন্ডিংটা যদি তুমি দেখো তাহলে দেখো এখানে আমি যে ছবিটাকে এঁকেছিলাম তাতে এই আর এইটা প্লাস সাইন থাকলে এটা মাইনাস সাইন, তাহলে দেখো পরিষ্কার ইনভার্সন সিমেট্রিটা আছে, তখন এইটা হয়ে যাবে ইউ টাইপ, এইটা। আর হয় যখন তুমি পাই অ্যান্টি বন্ডিং করছো তখন ছবিটা কেমন দেখতে হলো, এই প্লাস মাইনাস প্লাস মাইনাস, খেয়াল করে দেখো এইটা যদি এক্স ওয়াই জেড পায় তার ঠিক ইনভার্সানে মানে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এটা যে সাইন, এইখানে দেখো একই সাইন, তার মানে এইটা হয়ে যায় তোমার জি টাইপ। মজা দেখো, তাহলে এটা হচ্ছে পাই অ্যান্টি বন্ডিং। অনেক সময় এই বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং এমোগুলোকে এইরকম ভাবে নোমেনক্লেচার করা হয়, সিগমা বন্ডিং জি টাইপ, সিগমা অ্যান্টি বন্ডিং ইউ টাইপ, আর পাই বন্ডিং ইউ টাইপ, পাই অ্যান্টি বন্ডিং হচ্ছে জি টাইপ। যেমন তোমার এই অ্যাটমিক অরবিটালের ক্ষেত্রে ধর ওয়ান এস অরবিটাল সবটাই প্লাস, একটা পি অরবিটাল তুমি কনসিডার করছো এই আর এই, এদিকে প্লাস এদিকে মাইনাস, আবার ডি অরবিটাল তুমি কনসিডার করছো এরকম দেখতে, প্লাস প্লাস মাইনাস মাইনাস, দেখো এটা ইউ টাইপ, এটা জি টাইপ, এটা ইউ টাইপ, এরকম ভাবে যায়। সরি, এটা কি করলাম, ও উল্টোটা হয়ে গেছে,
প্রথমটা হচ্ছে জি টাইপ, তারপর একটা ইউ টাইপ, তারপর একটা আবার জি টাইপ। এক্ষেত্রে তাকে ইনভার্সন সিমেট্রি আছে, এটা জি টাইপ হলো। একটা ইনভার্সন সিমেট্রি নাই, ইউ টাইপ হলো। এটা হচ্ছে এস অরবিটাল, এটা ধরো 2p জেড অরবিটাল, এটা ধরো ডি এক্স ওয়াই অরবিটাল। তাহলে জি টাইপ, ইউ টাইপ, আবার হচ্ছে জি টাইপ। তোমার অ্যাটমিক অরবিটালের ক্ষেত্রে জি ইউ জি এইরকম নোমেনক্লেচারটা হয়। ঠিক একই রকম ভাবে পাই সিগমা বন্ডিংটা হচ্ছে জি টাইপ, সিগমা অ্যান্টি বন্ডিংটা হচ্ছে ইউ টাইপ, পাই বন্ডিংটা ইউ টাইপ, পাই অ্যান্টি বন্ডিংটা হচ্ছে জি টাইপ। তাহলে বুঝতে পারলে? তাহলে এই যে তুমি মোটামুটি ভাবে মানে যেটা করা হয়, মানে ওভারল্যাপ দিয়ে বা কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচে যদি তোমাকে বন্ডিংটাকে বুঝতে হয়, তাহলে সিগমা বন্ড, পাই বন্ড, ডেল্টা বন্ড কিভাবে হচ্ছে, এস অরবিটালে ওভারল্যাপের জন্য কেমন করে বন্ডিং অ্যান্টি বন্ডিং তৈরি হচ্ছে, পি জেড অরবিটালের মুখোমুখি ওভারল্যাপের জন্য কিভাবে সিগমা বন্ড তৈরি হচ্ছে বা সিগমা অ্যান্টি বন্ডিং কিভাবে তৈরি হচ্ছে, আর যদি পি জেডটা মলিকুলার মানে জেড ডিরেকশনটা যদি মলিকুলার অ্যাক্সিস হয়, তাহলে এক্স আর ওয়াই হচ্ছে প্যারালাল অ্যাক্সিস, কেমন করে পিএক্স এবং পিএক্স দুটো পাশাপাশি এলিমেন্ট, তাদের পিএক্স অরবিটালগুলোর পাশাপাশি ওভারল্যাপ হয়ে কিভাবে তোমার পাই বন্ডিং, পাই অ্যান্টি বন্ডিং তৈরি হচ্ছে, বা ওয়াই অরবিটালগুলো কেমন করে তোমার বন্ডিং বা অ্যান্টি বন্ডিং তৈরি করছে, তুমি বুঝতে পারলে। মানে ধরো আমি একটা এক্সাম্পল বলছি। ধরো তুমি ধরো তুমি মানে একটা এক্সাম্পল বলছি তোমার। ধরো ধরো ইথিলিন। ইথিলিনের ক্ষেত্রে কি হচ্ছে? ইথিলিনের ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এটা হলো এই যে কার্বন, তার আমি এইরকম করে তোমার দেখাচ্ছি আর কি। এই যে কার্বন কার্বন তাদের মধ্যে একটা সিগমা বন্ড তৈরি হয়েছে। হ্যাঁ, এই ধরো কার্বনের যারা সিগমা বন্ড তৈরি হয়েছে, তারা ধরো মূলত ক্ষেত্রে কার্বনের ক্ষেত্রে তোমার আসলে এটা হাইব্রিডাইজেশন হয়, হাইব্রিডাইজেশনটা এখন শেখায়নি। আচ্ছা ছাড়ো, এটা এখন এখন আমি পরে বলছি, এটা এখন বলবো না। হ্যাঁ, তোমার একটু বুঝতে অসুবিধা হবে, কারণ এখানে হাইব্রিডাইজ অরবিটাল দরকার। তো আমি ধরো অ্যাসিডিনের ক্ষেত্রে তোমাকে একটুখানি বোঝাই। ধরো অ্যাসিডিন, ধরো অ্যাসিডিনের ক্ষেত্রে, অ্যাসিডিনের ক্ষেত্রে কি হচ্ছে, ধরো কার্বন আর কার্বন এর ধরে নাও, যদি জেড ডিরেকশন তুমি কনসিডার করো, এর যে তোমার দুটো লোভ থাকছে, আমি এইরকম করে দেখাচ্ছি, এটা প্লাস এটা মাইনাস। এবারে এর সঙ্গে এর এটা প্লাস এটা মাইনাস, এদের তোমার এটা আবার সেই একই রকম সমস্যা হবে। এখন ছেড়ে দাও, কারণ ছেড়ে দাও আমি কেন বলছি, কারণ এখানে না তোমার একটু বুঝতে অসুবিধা হবে, কারণ হাইব্রিডাইজেশন করে তো অ্যাকচুয়ালি বন্ডিংটা তৈরি হয়। হ্যাঁ, সেই হাইব্রিডাইজেশন করে কিন্তু বন্ডিংটা তৈরি হয়। সেই জন্য সিগমা বন্ডটাকে দেখানো একটা অসুবিধা, আমি শুধু পাই বন্ডটাকে দেখিয়ে তোমার ছেড়ে দিই। ধরো কার্বন অ্যাসিডিন যখন তুমি কনসিডার করছো, তখন কার্বন কার্বনের মধ্যে একটা সিগমা বন্ড তৈরি হচ্ছে, আর বাকিখানে দুটো পাই বন্ড তৈরি হচ্ছে। এটা কি করে তৈরি হচ্ছে না, এই কার্বন এবং কার্বন আমি পরে দেখবো, এটা এসপি হাইব্রিডাইজ অরবিটাল আর এসপি হাইব্রিডাইজ অরবিটাল, তারা হাইড্রোজেনের ওয়ান এস অরবিটাল, আর এখানে হাইড্রোজেনের ওয়ান এস অরবিটাল, মানে এইটা বেসিক্যালি এসপি হাইব্রিডাইজ অরবিটাল। মানে এখানে একটা এসপি হাইব্রিডাইজ অরবিটাল থাকে, এখানে একটা এসপি হাইব্রিডাইজ অরবিটাল থাকে। সেটাকে তুমি এইরকম করে যদি দেখাও, এটা এসপি হাইব্রিডাইজ অরবিটাল, এইখানে হচ্ছে তোমার একটা এসপি হাইব্রিডাইজ অরবিটাল। তারা বেসিক্যালি সিএইচ বন্ড তৈরি করে, সিএইচ বন্ড তৈরি করলো, আর এসপি হাইব্রিডাইজ অরবিটাল আর একটা যে এসপি হাইব্রিডাইজ অরবিটাল, এইটা এবং এইটা তারা ওভারল্যাপ করলো, ওভারল্যাপ করে হচ্ছে তোমার এদিকে একটা সিগমা বন্ড তৈরি করলো। এটা এসপি, এটা এসপি। আসলে কার্বনের এসপি হাইব্রিডাইজেশন হয়, তার দুটো এসপি অরবিটাল একটা আরেকটা কার্বনের সাথে সিগমা বন্ড তৈরি করলো, আর একটা অন্য হাইড্রোজেনের ওয়ান এস অরবিটালের সাথে, এই হাইড্রোজেনের ওয়ান এস অরবিটাল, হাইড্রোজেনের ওয়ান এস অরবিটাল তারা যুক্ত হয়ে হচ্ছে তোমার সিএইচ বন্ডটা তৈরি করলো। এবারে হাইব্রিডাইজেশন এখন শেখায়নি, তো ওই জন্য আমি বলতে চাইছিলাম না। আর আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এই যে ঠিক আছে, জেড ডিরেকশন বরাবর ধরো তারা তোমার এই সিগমা বন্ডটাকে তৈরি করে ফেলেছে। আর এবারে এর যে পিএক্স অরবিটাল
এটাকে তুমি পিএক্স অরবিটাল বলো, আর এরও যে পিএক্স অরবিটাল এবং পিএক্স অরবিটাল, এটা পিএক্স অরবিটাল বলো, এইটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, মানে এটা এক কাজ করি অন্য কালার দিয়ে দেখাই। ধর এইটা হচ্ছে তোমার এই পিএক্স অরবিটাল, আর এই হচ্ছে পিএক্স অরবিটাল। এই পিএক্স অরবিটাল তারা পাশাপাশি আছে, তাদের মধ্যে কি হলো, একটা পাই বন্ড তৈরি হলো। ঠিক আছে, আবার তার সঙ্গে যে পারপেন্ডিকুলার যারা আছে, ধরে নাও এইটা, 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 এইটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এরা হচ্ছে তোমার পি ওয়াই অরবিটাল, এরা পি ওয়াই অরবিটাল। তারা দেখো এই এক অপরের সাথে আবার ওভারল্যাপ করছে। মানে ব্যাপারটা কি হচ্ছে, তোমাকে হাতে করে দেখাতে পারলে খুব ভালো হতো, যে তুমি জাস্ট দু হাতের দুটো আঙুলকে সেই যেভাবে ওই তোমার ক্রস প্রোডাক্ট দেখানোর জন্য পারপেন্ডিকুলার তুমি তিনটা আঙুলকে দেখো যে এ থেকে বি এর দিকে একটা রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরা, একটা জেড ডিরেকশনে যাবে, ঠিক সেই রকম ভাবে ধরো। এবারে দুটো আঙুলকে তুমি পাশাপাশি আনার চেষ্টা করো, দেখো মুখোমুখি ওভারল্যাপ, মুখোমুখি আসতে পারছে মাত্র দুজন, আর প্যারালাল দুজন থেকে যাচ্ছে, পিএক্স পিএক্স এর সঙ্গে প্যারালাল থাকছে, পিওয়াই পিওয়াই এর সঙ্গে প্যারালাল থাকছে। তাহলে যে পিএক্স পিএক্স এর সঙ্গে প্যারালাল তারা একটা ওভারল্যাপ করে পাইবান তৈরি করছে, পিওয়াই পিওয়াই এর সঙ্গে ওভারল্যাপ করে আর একটা তোমার তৈরি করছে, আর একটা তোমার কি বলে পাইবান তৈরি করছে। মানে এই অ্যাসিডিনের ক্ষেত্রে এসপি হাইব্রিডাইজেশন হয়, দুটো এসপি হাইব্রিডাইজ অরবিটাল যথাক্রমে একটা সিসি বন আর সিএইচ বন তৈরি করলো দুটো কার্বনের ক্ষেত্রে, আর বাকি পিএক্স এবং পি ওয়াই অরবিটাল গুলো ফ্রি পড়ে থাকে। এই পিএক্স এবং পি ওয়াই অরবিটাল তাদের পাশাপাশি ওভারল্যাপের জন্য দুটো পাই বন্ড তোমার তৈরি হয়। আমি যদিও হাইব্রিডাইজেশনটাকে শেখাইনি, কিন্তু এই পার্টিকুলার কেসে হাইব্রিডাইজেশন অফ দ্য কার্বন যদি বলে না দিই, তাহলে তোমার যে সিসি এবং সিএইচ বন্ডগুলো কেমন করে তৈরি হচ্ছে সেটা আমি দেখাতে পারবো না। তো দেখো তো আমি মোটামুটি ভাবে এই শেষের পার্টে যে জিনিসটা আলোচনা করলাম, প্রথম পার্টে তো হাইড্রোজেন বন্ডিং নিয়ে আলোচনা করেছি, পরের পার্টে আমি জাস্ট কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচের যে বন্ডিংটাকে কনসিডার করছি, সেইখানে যতটুকু বলেছি তোমাদের লেভেলে, তাতে কি বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে? তাহলে বলো, ঠিক আছে? ঠিক আছে তো, এইটা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে তো সময় হয়ে গেছে, তাহলে আমরা এই পর্যন্ত রাখছি। তাহলে নেক্সট ক্লাসে আমরা একদম কনক্লুড করবো কেমিক্যাল বন্ডিংটা, কালকে সেটা নেব। আচ্ছা, কালকে কখন পারবে বলো তো? কালকে তো ছুটি আছে, কালকে আমার একটুখানি ইচ্ছা আছে এই দুটো নাগাদ একটা ক্লাস নিয়ে নিতে। সেটা কি তোমাদের অসুবিধা? দুটো হতে পারে, আড়াইটে হতে পারে, কারো কি কোনো অসুবিধা হবে? কারো কি অসুবিধা হবে? তাহলে মানে সবাই হবে তো, মানে দুটো? হ্যাঁ, অনলাইনে, অনলাইনে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি মানে ওই দুটো নাগাদই তুমি ধরে রাখো, হয়তো 15 মিনিট পিছ হতে পারে, হ্যাঁ। তা দুটো অ্যারাউন্ডে আমি একটা অনলাইন ক্লাস নেবো। তাহলে আমি দেখো পরের দিন যেটা আলোচনা করব সেটা হচ্ছে রেজোনেন্স, এই জিনিসটা একটুখানি আলোচনা করব। তারপরে হচ্ছে এই হাইব্রিডাইজেশন, দেখো হাইব্রিডাইজেশনটা অটোমেটিক্যালি চলে আসছে, যে হাইব্রিডাইজেশন যে কনসেপ্টটা, সেটা একটা এখানে বুঝতে বুঝতে পারবে হাইব্রিডাইজেশনটা। আর তারপর হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরিটা, এইটা পড়লে তোমাদের ইলেভেনের যে সিলেবাসটা আছে, সেই ইলেভেনের সিলেবাসে জিনিসটা কভার করা হয়ে যাবে। আর নিটের সিলেবাসে কিন্তু মেটালিক বন্ডিং বলে একটুখানি পার্ট আছে, সেই মেটালিক বন্ডিংটা আমরা পরে পড়াবো মানে মানে এই ইলেভেনের জাস্ট পরীক্ষার সিলেবাসটা আমি শেষ করে দিয়ে তারপর আমি ব্যাপারটাকে বলবো, তাহলে তোমাদের কেমিক্যাল বন্ডিং এর যে জিনিসপত্রগুলো আছে পুরোটাই হয়ে যাবে এই তিনটে টপিক পড়িয়ে দিলে। রেজোনেন্সটাকে বলে দিতে হবে, হাইব্রিড অরবিটালটাকে বলে দিতে হবে, আর মলিকুলার অরবিটাল থিওরি, সেখানে হিলিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এদের যে কোয়ালিটেটিভ আইডিয়া যেটা, সেটাকে জাস্ট বলা। বন্ডিং মলিকুলার অরবিটাল, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, বন্ড অর্ডার, এগুলো খুব সুন্দর করে দেখবে বুঝিয়ে দেবো, কয়েকটা কোনো অসুবিধাই তোমাদের হবে না। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিস আমাদের নেক্সট ক্লাসে বলে দেবো, নেক্সট ক্লাসে বলে দিলেই আমাদের পুরো জিনিসটা হয়ে যাবে এটা। আর যেটা এর সিলেবাস যদি তুমি দেখো, আমাদের যেটাকে বলা হয় নিটের সিলেবাসে এস উপরে আর একটা পার্ট শুধু আছে, এলিমেন্টারি আইডিয়া অফ মেটালিক বন্ডিং। তাহলে এই মেটালিক বন্ডিংটা, ঠিক আছে, এলিমেন্টারি আইডিয়াটা নেক্সট দিন দেওয়া সম্ভব হলে দেবো। আসলে এই যে ম্যান থিওরি বা ইত্যাদি যদি একটু বলতে হয়, তাহলে একটু ডিটেলে বলতে হয়, তো উপরে হলে পুরোটাই বলে দেওয়া যাবে। কিন্তু মেটালিক বন্ডিংটা নিটের সিলেবাসে নতুন করে ঢুকেছে, যেটা আগে ছিল না আর কি।
মানে হাইড্রোজেন বন্ডিং এবং মেটালিক বন্ডিং এটা আগে নিচের সিলেবাসে ছিল না, 2024 অনওয়ার্ড এই দুটো জিনিস ঢুকেছে। হাইড্রোজেন বন্ডিং পার্টটা আমি বলে দিলাম, মেটালিক বন্ডিং পার্টটা কিন্তু একটুখানি বলে দেবো, কিন্তু জানি না সেটা কালকে বলতে পারা যাবে কিনা। 11 সিলেবাসে কিন্তু মেটালিক বন্ডিংটা নেই, ঠিক আছে? তো এইটা আমরা কালকের মধ্যে পুরোটাকে কভার করে ফেলতে চাইছি, ঠিক আছে? তো দেখো কারো যা বলেছি কারো যদি কিছু অসুবিধা হয় তো বলো, আর বই থেকে আস্তে আস্তে জিনিসটাকে পড়তে থাকো। আমি তো যেগুলো বলছি, হ্যাঁ, এছাড়াও হচ্ছে তোমাদের আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন যদি জানতে হয় তাহলে বই থেকে সেগুলো একটুখানি দেখে নাও। মানে যে পার্টগুলো কভার করছি সেই পার্টগুলো বই থেকে একবার রিডিং করে নাও, যে যা বই থেকে পারবে, মানে যে বইটা ফলো করো, হ্যাঁ, মানে এনসিআরটির বই হতে পারে, ছায়া প্রকাশনের বই হতে পারে। যে পার্টগুলো আমি কভার করছি সেই পার্টগুলো বই থেকে একবার ভালো করে রিডিং দেখে নাও। দেখো যদি কোনো এক্সট্রা ইনফরমেশন থাকে সেটা আমাকে বলো, হ্যাঁ, সেটা আমি তোমাদের মানে যদি বুঝতে অসুবিধা আমি তোমাদের বলে দেবো। আবার কখনো কখনো যেটা হবে যে বই অতটা নেই, আমি হয়তো কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়েছি, সেগুলো আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই রাখছি। এন্ড অফ লেকচার। তোমার 5 নম্বর লেকচার। তাহলে কালকে ওই 2টা-2:30টার সময় একটা ক্লাস নেবো, আমি বলে দেবো তোমাদেরকে একটু আগে থেকে। দুটোই ধরে রাখো, মানে মানে দুটোই মোটামুটি বলে রাখছি। তার আগে হবে না, হ্যাঁ, তার আগে আমার আরো অনেক 2-3টে পড়ানো আছে। তার হয়তো দুটো যদি না, দুটোইতেই হবে। যদি পিছু হয় তাহলে আমি বলে দেবো তোমাদের, ঠিক আছে? তাহলে বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে বলো।